আচ্ছা, আজকে আমরা এই যে প্রথম চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম সেটা হচ্ছে সিস্টেম অর্গানাইজেশন। আজকে যেটা আমরা দেখব সেটা হচ্ছে ইনস্ট্রাকশান এক্সিকিউশান, মানে ইনস্ট্রাকশান নিয়ে পড়ব। কম্পিউটার ইনস্ট্রাকশান ইনস্ট্রাকশান বলতে বোঝানো হচ্ছে যখন আমাদের কোনো প্রোগ্রাম এক্সিকিউট হচ্ছে সেই প্রোগ্রামের যে লাইন অফ কোডগুলো রয়েছে, মানে প্রত্যেকটা প্রোগ্রাম হচ্ছে সেট অফ ইনস্ট্রাকশান। এবার আমরা যখন কোনো ইনস্ট্রাকশান দিচ্ছি সেটা কি বাই প্রোগ্রাম দিচ্ছি। প্রোগ্রাম কেন করছি? প্রোগ্রাম করছি একটা প্রবলেম সলভ করবার জন্য। এবার প্রোগ্রামটা তৈরি হচ্ছে কি করে? কতগুলো সেট অফ ইনস্ট্রাকশান নিয়ে। এবার সেটা আমরা বিভিন্ন আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আছে, সি আছে, জাভা আছে, কোবল আছে, পাস্কেল আছে, এগুলো সব হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে আমরা প্রোগ্রামটাকে তৈরি করছি। এবার প্রোগ্রাম হচ্ছে কতগুলো সেট অফ ইনস্ট্রাকশান নিয়ে তৈরি হচ্ছে। এবার এই প্রোগ্রামকে আমরা সেভ করছি কোথায়? অক্সিলিয়ারি মেমোরিতে, মানে হার্ড ডিস্কে সেভ করছি। এক্সিকিউশনের সময় কি হচ্ছে? এক্সিকিউশনের সময় কিন্তু অপারেটিং সিস্টেমের একটা বিরাট রোল আছে। এটা আমরা অপারেটিং সিস্টেম, আমাদের একটা সাবজেক্ট আসবে, সেখানে কিন্তু এর অ্যালগোরিদম আছে যে কীভাবে মানে এই প্রোগ্রামগুলো নিজে নিজে প্রসেসরের কাছে যায় না, বা প্রসেসর প্রোগ্রামগুলোকে কিন্তু নিজে নিজে অ্যাক্সেস করে না। মানে প্রোগ্রামকে এক্সিকিউট করবে কে? প্রসেসর। এটা নর্মাল, এটা আমরা সবাই জানি। প্রোগ্রাম এক্সিকিউশন হবে প্রসেসর করবে, কিন্তু প্রসেসরের কাছে প্রোগ্রামগুলোকে অ্যালোকেট করার যে কাজটা সেটা কিন্তু অপারেটিং সিস্টেম করে, এবং সেটা একটা বড় সাবজেক্ট। কীভাবে অপারেটিং সিস্টেম নিয়ে যায় প্রোগ্রামগুলোকে এই প্রসেসরের কাছে, আচ্ছা সেটা এখানে আমরা ডিসকাস করব না। তো এবার ব্যাপারটা হচ্ছে যে এই যে প্রোগ্রামগুলোকে সিপিইউর কাছে অ্যালোকেট করা হলো, এই অবধি আমরা জিনিসটা ধরে নিলাম, কিন্তু সিপিইউ এই প্রোগ্রামগুলো কিছুই বোঝে না। তাহলে এটা ব্যাপারটা কীরকম হলো যে আমরা এখানে প্রোগ্রাম যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লিখছি, গল্পটা শুনতে হবে। গল্পটাই শোনা কিন্তু মেন। গল্পটা না শুনলে কিন্তু বোঝা যাবে না, একটু বোরিং লাগবে হয়তো। প্রোগ্রামগুলোকে সিপিইউ কোনোটাই কিছু বোঝে না, কারণ এগুলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তাহলে সিপিইউ যদি না বোঝে তাহলে প্রোগ্রামগুলো আমরা শিখছি কেন? মেন ব্যাপার হচ্ছে আমরা কিন্তু মানে আলটিমেটলি সিস্টেম কিন্তু এগুলো বাইনারি ইনফরমেশান হিসেবে দেখে, 0 আর 1। তা আমরা কি ওই মেশিনের যে 0 1 সেটাকে কি বুঝবো? সেটা অবশ্যই বুঝতে পারবো না। তো আমরা এখানে আমাদের হিসেবে আমাদের ল্যাঙ্গুয়েজে, মানে একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ শিখে নিচ্ছি আমরা, সেই ল্যাঙ্গুয়েজে আমরা ইনস্ট্রাকশানটা দিচ্ছি। এই ল্যাঙ্গুয়েজটা কি হয়? এই ল্যাঙ্গুয়েজটা ইন্টারনালি আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়ে যায়। এবার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট হওয়ার পর যে ইনস্ট্রাকশানগুলো তৈরি হয়, সেই ইনস্ট্রাকশানগুলো বাইনারিতে কনভার্ট হয়, মানে বাইনারি কোডে কনভার্ট হয়ে যায়। এই প্রত্যেকটা ইনস্ট্রাকশানের করসপন্ডিং যে বাইনারি কোড বা ইকুইভ্যালেন্ট যে বাইনারি কোড, সেই বাইনারি কোডগুলোকে সিপিইউ এক্সিকিউট করে। মানে হয়তো ধরা যাক একটা প্রোগ্রামের একটা ইনস্ট্রাকশান আমরা, এটা একটা আরবিটারি ধরো এক্সাম্পল আমি ধরছি, যেটা ধরো ইনক্রিমেন্ট যেটা করি i = i+1। এই যে প্রোগ্রাম, এই যে ইনস্ট্রাকশানটা, এইটার ইকুইভ্যালেন্ট অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোড তৈরি হবে। মানে আই ভেরিয়েবলটা ধরো মেমোরির, এটা আমি জাস্ট একটা আইডিয়ার জন্য অ্যাসেম্বলি কোডটাকে এখানে দেখাচ্ছি। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এটা আমাদের পক্ষে শেখা সম্ভব না কিন্তু, কারণ শুধুই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে এটা 6 মাস লেগে যাবে। তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের আমরা কিছু কিছু ক্লাসে আলোচনা করব, আমি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের নোটস দিয়ে দেবো, এবং স্যাম্পল প্রোগ্রাম আমার কাছে প্রচুর আছে, যদিও সেই প্রোগ্রামগুলো কেউ অতটা বুঝতে পারবে না, কিন্তু হয়তো পরীক্ষায় একটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম দিতে পারে। কিন্তু মেন যেটা আমাদের দরকার, এর যে অ্যানালিসিসগুলো আর অর্গানাইজেশান যেগুলো আছে, সেগুলো কিন্তু সিপিইউ সবই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দেখেই করে। তাহলে এটার ধরো একটা অ্যাসেম্বলি কোড যদি জেনারেট হয়, তাহলে ধরো লোড, ধরো R1 রেজিস্টারের মধ্যে মেমোরির আই লোকেশান থেকে ভ্যালুটা তুলে R1 এর মধ্যে নিচ্ছে। এবার আমরা কি করছি? এই R1 এর ভ্যালুটাকে ইনক্রিমেন্ট করছি, ইনক্রিমেন্ট R1। ইনক্রিমেন্ট R1 মানে এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে? R1+1 হচ্ছে, R1+1 হয়ে R1 এর ভেতরেই এটা স্টোর হচ্ছে। তা দেখা যাচ্ছে যে একটা
লাইন অফ কোড মানে একটা ইনস্ট্রাকশন তার ইকুইভ্যালেন্ট দুটো ইনস্ট্রাকশন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে তৈরি হয়ে গেল। এইবার এইটাই কিন্তু ইন্টারনালি কি হবে, প্রত্যেকটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যে ইনস্ট্রাকশন, এই ইনস্ট্রাকশনগুলোর বাইনারি কোড তৈরি হবে। তার মানে এখানে এই ইনস্ট্রাকশনটার একটা বাইনারি কোড তৈরি হবে, এই ইনস্ট্রাকশনটার একটা বাইনারি কোড তৈরি হবে। এটা জাস্ট আইডিয়া করলাম, এইভাবেই হয় কাজটা। এবার এই যে বাইনারি কোডগুলো, এই বাইনারি কোডগুলো স্টোর হবে কোথায় না, আমাদের প্রসেসরের ভেতরে একটা রেজিস্টার রয়েছে আইআর বলে, এই আইআর ইনস্ট্রাকশন রেজিস্টারের মধ্যে এটা স্টোর হবে, ইনস্ট্রাকশন রেজিস্টারের মধ্যে স্টোর হবে। তাহলে ইনস্ট্রাকশন রেজিস্টারের এবার সাইজ যা থাকবে সেই সাইজ অনুযায়ী এই বাইনারি কোডগুলোর লেন্থ তৈরি হবে। যদি দেখা যায় ইনস্ট্রাকশন রেজিস্টারের লেন্থ আমাদের 16 বিট, রেজিস্টারের লেন্থ যত বড় হবে সিপিইউর ক্যাপাসিটি তত বেটার হবে, ঠিক আছে। তাহলে এখানে যদি ইনস্ট্রাকশন রেজিস্টারের লেন্থ 16 বিট হয়, তাহলে এই যে অ্যাসেম্বলি ইনস্ট্রাকশনের যে করসপন্ডিং বাইনারি কোড তৈরি হবে, সেই বাইনারি কোডের লেন্থও তাহলে কত হবে, এই 16 বিটই হবে। তাহলে সিপিইউ এই ইনস্ট্রাকশন রেজিস্টার থেকে একটা একটা করে ইনস্ট্রাকশনকে কি করে, ফেচ করে এবার তাকে কি করবে, তাকে এবার ডিকোড করবে। কেননা ইনস্ট্রাকশন রেজিস্টারের মধ্যে তো একটা বাইনারি কোড এলো, এবার সেই বাইনারি কোডটাকে কি করতে হবে, ডিকোড করতে হবে। করলে তবে বুঝতে পারবে যে এর এই ইনস্ট্রাকশনটার মধ্যে কি দেওয়া আছে, যে আমাকে কি করতে হবে। যেমন এখানে লোড R1, এমআই মানে হচ্ছে মেমোরির আয়েত অ্যাড্রেস থেকে, আই হচ্ছে একটা মেমোরি ভেরিয়েবল, কারণ ভেরিয়েবলগুলো সব মেমোরিতে লোড হয়। তাহলে মেমোরির আয়েত অ্যাড্রেস থেকে আমাদের একটা ভ্যালু উঠাবে, উঠিয়ে এটা R1 রেজিস্টারের মধ্যে স্টোর করবে। এইবার সেই R1 এর ভ্যালুকে আমরা কি করছি, ইনক্রিমেন্ট করছি। তাহলে এইবার এটা তো বুঝতে হবে যে প্রথম ইনস্ট্রাকশনটা যে লোড, তাহলে অপারেশানটা কি। তার মানে এবার আমাদের একটা জিনিস তাহলে যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে কোনো ইনস্ট্রাকশানের মধ্যে কিন্তু কিছু না কিছু একটা অপারেশান আছে। আমরা যখন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা এখানে এটা ধরো .c দিয়ে আমরা সেভ করছি, এটা কোনো একটা প্রোগ্রামের ধরো পার্ট, একটা লুপের ভেতরে আমরা ধরো এই কাজটা করছি, তা পার্টিকুলার এই ইনস্ট্রাকশনটার করসপন্ডিং আমরা এখানে কিভাবে এক্সিকিউশনটা হয় সেটা আমরা আলোচনা করছি। তো এখন এটা দেখা যাচ্ছে যে এটা মানে সিঙ্গেল লাইন ছিল, তার করসপন্ডিং দুটো লাইন তৈরি হয়েছে। এটার কোনো হিসেব মানে এরকম বলা যাবে না যে সি প্রোগ্রাম বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে একটা ইনস্ট্রাকশানের যখন অ্যাসেম্বলি কোড তৈরি হবে, সেটাও একটা লাইনেরই হবে, সেটা মাল্টি লাইন ইনস্ট্রাকশান কিন্তু হতে পারে। তো এখন ব্যাপারটা হচ্ছে এই যে এখানে i = i+1, এই যে ইনস্ট্রাকশান মানে এই যে আয়ের ভ্যালুটা ইনক্রিমেন্ট হচ্ছে, এটা অ্যাট এ গ্ল্যান্স আমরা যদি বলি তাহলে এটা অ্যাড অপারেশান হচ্ছে, এটা আমাদের মানে অ্যাট এ গ্ল্যান্স আমরা বলবো যে এটা আমাদের অ্যাড অপারেশান হচ্ছে, কিন্তু না, এখানে অ্যাকচুয়ালি অনেকগুলো অপারেশানই হচ্ছে। যেমন এখানে একটা অ্যাসাইনমেন্ট অপারেশান হচ্ছে, মানে এখানে আমরা এটা আবার দেখাইনি, এখানে আরেকটা কোড হবে, সেটা হচ্ছে এই যে মানে মেমোরির আয়েত অ্যাড্রেসে আমরা এখানে R1 এর ভ্যালুটাকে পাঠিয়ে দেবো। এটা একটা নিয়ম আছে, এটা আমার এখন একটু খেয়াল আসছে না, সেটা হচ্ছে স্টোর বলে, এগুলো কি মেমোনিক বলা হয়, কমান্ডের মতো অনেকটা। এটা স্টোর যখন আমরা করি তখন এটা কি হয়, এটা সিপিইউ রেজিস্টার থেকে মেমোরিতে রিটার্ন করে পাঠাই আমরা, তখন এটা কিন্তু মানে রাইট টু লেফট হয় না, তখন লেফট টু রাইট হয়, ঠিক আছে। তখন লেফট টু রাইট হয়, মানে রেজিস্টার থেকে মেমোরিতে যাচ্ছে, বাকিগুলো রাইট টু লেফট হয়, ঠিক আছে। এরকম আরও আছে, মুভ আছে। একটা মেটেরিয়াল আমি একটা নোট দিয়ে দেবো, কেননা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এটা আমাদের সিলেবাসে ওইভাবে নেই, ওখানে কিছু কিছু এরকম মানে সিনট্যাক্স আছে, ওই সিনট্যাক্সগুলো কয়েকটা আমাদের, আমি ক্লাসে এগুলো আস্তে আস্তে এনকাউন্টার হবে, তাতেও আমরা জেনে যাব। তো যাই হোক, এটা মানে রেজাল্টটাকে কী হলো, এই যে অ্যাডিশান করা, ধরো আয়ের ভ্যালু ছিল আমার 5,
তাহলে i+1 হলে কত হবে 5+1 তাহলে 6 হবে। তাহলে এখন মেমোরির মধ্যে i এর ভ্যালুটা আপডেট হয়ে তাহলে তো আবার পাঠাতে হবে, রেজাল্টটাকে আবার ব্যাক টু মেমোরি পাঠাতে হবে। তো এখানে টোটাল 3টে ইনস্ট্রাকশান তৈরি হয়ে গেল। সেটাই বলছে যে এখানে হাই লেভেল ইনস্ট্রাকশানের করসপন্ডিং মেশিন ইনস্ট্রাকশান কিন্তু মোর দ্যান 1 হতে পারে। এইবার এই প্রত্যেকটা ইনস্ট্রাকশানের করসপন্ডিং বাইনারি কোড যেটা জেনারেট হবে, সেই বাইনারি কোডগুলো ইনস্ট্রাকশান রেজিস্টারের মধ্যে 1 বাই 1 এসে স্টোর হবে, এবং সিপিইউ এই ইনস্ট্রাকশান রেজিস্টার থেকে সেই এক একটা ইনস্ট্রাকশানকে ফেচ করবে, করে এবার সিপিইউ এবার তো কিছুই বুঝবে না। সিপিইউ এবার কি করবে, আমাদের এখানে একটা আর্কিটেকচার আমরা পড়ব যেখানে দেখানো হবে যে কিভাবে সিপিইউ বুঝতে পারবে যে এই বাইনারি কোডটা যে ইনস্ট্রাকশানের জন্য, সেই ইনস্ট্রাকশানের কি অপারেশান পারফর্ম হচ্ছে। যেমন প্রথম ইনস্ট্রাকশানটা কি হচ্ছে, লোড অপারেশান। লোড অপারেশান মানে আমার মেমোরি থেকে একটা ভ্যালু, একটা ভেরিয়েবল, মেমোরি ভেরিয়েবল আই, সেটা আমাকে R1 রেজিস্টারের মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে এই যে অপারেশানটা লোড, এই অপারেশানটার নাম হচ্ছে লোড। নেক্সট অপারেশানটার নাম হচ্ছে ইনক্রিমেন্ট। তা এরকম যে অপারেশানগুলো, এই প্রত্যেকটা অপারেশানের একটা, যারা মেশিন আর্কিটেক্ট, যারা মেশিন তৈরি করছে, তারা কিন্তু একটা কোড নাম্বার সেট করে রাখে। ঠিক আছে, একটা কোড নাম্বার সেট করে থাকে। বোঝা গেল? এই কোড নাম্বারগুলো, ধরো একটা মেশিন, হাইপোথেটিক্যাল মেশিন, সেখানে যারা মেশিন তৈরি করেছে তারা অ্যাড অপারেশান রেখেছে, সাবট্র্যাকশান রেখেছে, ডিভিশন রেখেছে। এগুলো কিন্তু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে এইভাবেই লেখা হয়, অ্যাড, সাব, ডিভ, ক্যাপিটাল লেটারে। আচ্ছা, এখানে দেখো এগুলো বই পড়ে বোঝা যাবে না, কারণ এগুলো হচ্ছে একটা ওভারঅল আইডিয়া, যেটা মানে পুরো চ্যাপ্টারটা পড়ে ফেললেও কিছু বোঝা যাবে না। আচ্ছা, ইনক্রিমেন্টটাও ধরে নিচ্ছি, কমপ্লিমেন্ট ধরে নিচ্ছি, কমপ্লিমেন্ট সিএমপি। মোটামুটি 1, 2, 3, 4, 5টা, ধরো অ্যান্ড ধরে নিচ্ছি, অ্যান্ড, অর, এক্সঅর ধরে নিচ্ছি। বা এখানে ধরো লোড ধরে নিচ্ছি, লোডটাকে অপারেশনের, এটা একটা মানে আমাদের মরিস ম্যানের বইতে একটা চার্ট আছে, ওই চার্টটা মানে পুরো একটা পেজের মধ্যেই পুরো এই দেওয়া আছে সব ধরনের যে অপারেশানগুলো হয়, এবং তাদের রেজিস্টার সিম্বলগুলোও দেওয়া আছে। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। এটা পেজটা আমি পাঠিয়ে দেবো, ওটা একটা জায়গায় করে দেওয়া আছে পুরো। আচ্ছা, এইটা তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের, টোটাল 8টা অপারেশান আছে। তাহলে মনে করো এই মেশিনটা এই 8টা অপারেশান পারফর্ম করে। তাহলে 8টা অপারেশান মানে হচ্ছে 8টা অপারেশানের একটা সেট। তাহলে 8 মানে হচ্ছে তোমার 2⁻³ তাহলে এক একটা অপারেশানের জন্য কোড নাম্বার হচ্ছে, তাহলে আমার 3টে করে বিট লাগবে। তাহলে অ্যাডের জন্য মনে করো 000, 001, 010, 011, 100, 101, 011, 111। তাহলে এবার
আমাদের যখন ধরো এই যে ইনক্রিমেন্ট অপারেশান যেটা হচ্ছে, ইনক্রিমেন্ট অপারেশানের সিস্টেম কিন্তু ইনক্রিমেন্ট বুঝবে না। সিস্টেম মানে প্রসেসর এই কোড নাম্বারটাকে ডিকোড করবে, কারণ প্রত্যেকটা অপারেশানের অ্যাড, সাবট্রাকশান, ডিভিশন তাদের নাম দেওয়া থাকে না, সিস্টেমে নাম দিয়ে কিছু হয় না, সিস্টেমে সব ভ্যালু দিয়ে হয়। তা ইনক্রিমেন্ট অপারেশানের জন্য 0 1 1 যদি সেট, এটা একটা আমরা হাইপোথেটিক্যাল মেশিন ধরে নিয়েছি যে এই মেশিনে ইনক্রিমেন্ট অপারেশানের জন্য 0 1 1 ফিট করা আছে, তাহলে এই যে ইনক্রিমেন্ট অপারেশান ইনস্ট্রাকশানের যে বাইনারি কোড তার ভেতরে থাকবে। তাহলে বাইনারি কোডের ভেতর থেকে এই কোডটাকে কি করবে, ও ডিকোড করবে। ডিকোড করলে বুঝতে পারবে যে আমাকে কি অপারেশান পারফর্ম করতে হবে, মানে সিপিইউ বুঝতে পারবে। তাহলে একটা ইনস্ট্রাকশানের ফরম্যাট, এই গল্পটা এখানে পড়লে পড়তে পারবো। এখন আমি যেটা বললাম সেটাই এখানে দেওয়া আছে, দেখো। তাহলে আমাদের 3টে ফরম্যাট আছে, ঠিক আছে। আমাদের ইনস্ট্রাকশান যে ফরম্যাট আছে এর ক্যাটাগরি আছে। এখানে একটা ইনস্ট্রাকশান যখন আমাদের বাইনারি কোড জেনারেট হচ্ছে, দেখো এখানে 3টে পার্ট আছে। প্রথমত আগে একটা জিনিস দেখে নাও, সেটা হচ্ছে যে এই যে ইনস্ট্রাকশানের যে করসপন্ডিং বাইনারি কোড যেটা তৈরি করে, সেখানে দেখতে হবে আমাদের ইনস্ট্রাকশানটা ভেতরে যে ভেরিয়েবল রয়েছে সেটা রেজিস্টার না সেটা মেমোরি ভেরিয়েবল। দেখো আমাদের এই যে ইনস্ট্রাকশানটা প্রথমটা, এখানে রেজিস্টারও আছে, আবার রেজিস্টারও আছে, মেমোরি ভেরিয়েবলও আছে, তাই না? তাহলে আমাকে মেমোরিতে যেতেই হবে, মেমোরিতে গিয়ে তো ভ্যালুটা তুলে আমায় R1 এ আনতে হবে। এগুলো একদম ইজি করে বুঝতে হবে, ঠিক আছে। তারপরে দেখো আইএনসি যেটা মানে ইনক্রিমেন্ট অপারেশান যেটা হচ্ছে, সেখানে দেখো শুধু R1। এই যে ভেরিয়েবলগুলো, মানে যেখানে ভেরিয়েবল বলতে যেখানে আমার ভ্যালুটা স্টোর হচ্ছে, এই ভেরিয়েবলগুলোকে আমরা কি বলি, অপারেন্ড বলি। ভেরিয়েবলগুলোকে আমরা কি বলি, অপারেন্ড। তা এখন ব্যাপার হচ্ছে এই ভেরিয়েবলগুলো আমাদের হতে পারে মেমোরি ভেরিয়েবল, যেখানে মেমোরি রেফারেন্স দরকার পড়ে, মানে মেমোরি থেকে অ্যাক্সেস করতে হয়। আর একটা হতে পারে রেজিস্টার ভেরিয়েবল, মানে যে ভ্যালুগুলো রেজিস্টারে স্টোর আছে। রেজিস্টারের সাইজ খুব স্মল সাইজ হয়। তো যাই হোক, তাহলে এখন ইনস্ট্রাকশানের যে কোডটা তৈরি হয়, মানে টাইপ অফ ইনস্ট্রাকশান, তাহলে আমরা বলতে পারি এটা অ্যাকচুয়ালি 3 রকম হয়। প্রথম হচ্ছে মেমোরি রেফারেন্স ইনস্ট্রাকশান। মেমোরি রেফারেন্স ইনস্ট্রাকশান দেখেই আমরা বুঝতে পারছি এই যে এখানে লোড বলে যে ইনস্ট্রাকশানটা রয়েছে এটা মেমোরি রেফারেন্স, কেননা এখানে দেখো আমার মেমোরি ভেরিয়েবল ইনভলভ আছে, কারণ আমাকে মেমোরিতে যেতেই হবে। তাহলে এটা হচ্ছে মেমোরি রেফারেন্স ইনস্ট্রাকশান, মানে মেমোরিকে রেফার করতেই হবে। যে আই যে ভ্যালুটা, এটা তো রেজিস্টারে থাকে না, এটা তো থাকে মেমোরিতে। তাহলে মেমোরির কোথায় আছে? কেননা যখন কোনো প্রোগ্রাম এক্সিকিউট হয় তখন সেটা আমাদের মানে হার্ড ডিস্ক থেকে লোড হয়ে এটা আমাদের কোথায় আছে, র্যামের মধ্যে আছে। এটা আমাদের বুঝতে হবে, কারণ আমাদের এই প্রোগ্রাম মানে ইনস্ট্রাকশান ফরম্যাটের ওপর প্রোগ্রাম লিখতে দেবে, সেটা হচ্ছে এই প্রোগ্রামগুলো আমাদের পরীক্ষায় বেশি আসে, যেগুলো সিম্পলিফিকেশান, যেমন a+b × c+d। এইটার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ অত ডিটেলসে যেটা কমপ্লেক্স যেটা সেটা হয়তো দেবে না, কিন্তু এই সিম্পল অ্যারিথমেটিক অপারেশানগুলোর আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আছে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লিখতে দেয়, যেটা আমরা এই সিম্পল যে ইনস্ট্রাকশান ফরম্যাট সেইটা ফলো করে মানে আমাদের লিখতেই হবে। এইগুলো আমাদের কিন্তু পরীক্ষা দেয়। যেমন এবার এর মধ্যে আবার অনেক রকম ব্যাপার আছে, অ্যাড্রেসিং মোড জানতে হবে। অ্যাড্রেসিং মোডটা আমরা এখন আলোচনা করিনি, অ্যাড্রেসিং মোডটা আমরা পরে করছি। আচ্ছা, এর মধ্যে কিছুটা পার্ট হ্যামেচারের বই থেকেও পড়তে হবে, আমি সেটা বলে দেবো। হ্যামেচারের বই আমি PDF পাঠিয়েছি, এটা যদিও একটু অ্যাডভান্স বই।
এই যে ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার। আচ্ছা, এখানে আমাদের এই যে বিগ এন্ডিয়ান লিটিল এন্ডিয়ান এই ব্যাপারটা আমরা এখন দেখবো না, এই ব্যাপারটা আমরা পরে বুঝবো। বিগ এন্ডিয়ান লিটিল এন্ডিয়ান ব্যাপারটা পরে। এই যে এখানে কিছু অ্যাসেম্বলি নোটেশন দেওয়া আছে, দেখো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ নোটেশন, এই যেটা আমি বলছিলাম লোড R2 LOC। LOC মানে হচ্ছে এটা তোমার মেমোরি লোকেশান, এটাকে এম দিয়েও আমরা লিখতে পারি। এটা মেমোরি থেকে তাহলে R2 রেজিস্টারের মধ্যে ভ্যালুটাকে লোড করছে, কিন্তু এটা মেমোরি রেফারেন্স ইনস্ট্রাকশন, ঠিক আছে। দেখো এখানে ছোট একটা প্রোগ্রাম লেখা আছে। আচ্ছা, এখানে RISC CISC এটার মানেটা এটা আমরা পরে বুঝবো। RISC মানে হচ্ছে রিডিউসড ইনস্ট্রাকশন সেট কম্পিউটার, আর CISC মানে হচ্ছে কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটার। এটার মানে হচ্ছে কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটার বলতে যেগুলো স্পেস রিসার্চ অর্গানাইজেশনে যেগুলো, বা ওয়েদার ফোরকাস্টিং ডিপার্টমেন্ট, ঠিক আছে, ডিফেন্স রিসার্চ DRDO বা নাসা, বা যেগুলো সব হাই লেভেলের যেগুলো রিসার্চ ওয়ার্ক হয় ওখানকার যে মেশিনগুলো সেগুলো সব CISC, মানে ওদের যে ইনস্ট্রাকশানগুলো এই সিম্পল A+B এরকম না, ওদের খুব কমপ্লেক্স ইনস্ট্রাকশান। তাই ওই মেশিনগুলোর যে ইনস্ট্রাকশান যেগুলো বেসিক্যালি সুপার কম্পিউটার হয় তাদের মেশিনের ইনস্ট্রাকশান সেট হচ্ছে CISC। আর নর্মাল যেগুলো খুব বেসিক টাইপ বা সিম্পল ইনস্ট্রাকশান, আমাদের মেশিনটা এটাকে আমরা বলতে পারি এই মেশিনে যে ইনস্ট্রাকশানগুলো মানে প্রোগ্রাম ইনস্ট্রাকশানগুলো সেগুলো মোটামুটিভাবে RISC মানে রিডিউসড ইনস্ট্রাকশান সেট কম্পিউটার, ঠিক আছে। তো এটা দুটো ইনস্ট্রাকশানের টাইপের ওপর দুটো ভাগ আছে, একটা RISC একটা CISC। এই যে দুটো নাম্বারকে এখানে যে অ্যাড করেছে এইটার একটা এখানে দিয়েছে, দেখো প্রথমে দেখো A আর B দুটো নাম্বারকে অ্যাড করছে, তাহলে এটা এইটা থেকে একটা কিন্তু আমাদের আইডিয়া চলে আসবে। আচ্ছা, এটা যে হ্যামেচারের বই, এই বইটাও আমাদের লাগবে। সব না, কিছু সিলেক্টিভ টপিক আমরা এখান থেকে করব। দেখো A+B রেজাল্টটা তাহলে সির মধ্যে স্টোর হচ্ছে। এবার এটা তো আমরা বললাম CPU বুঝবে না, এটা হাই লেভেল ইনস্ট্রাকশান। তাহলে দেখো মেমোরি লোকেশান A থেকে R2-র ভেতরে লোড হলো ভ্যালুটা, মানে এর ভ্যালুটা অ্যাক্সেস করলো, তাহলে এটা মেমোরি রেফারেন্স ইনস্ট্রাকশান। তারপরে মেমোরির B থেকে R3-র ভেতরে লোড হচ্ছে, এটাও কিন্তু মেমোরি রেফারেন্স ইনস্ট্রাকশান হয়ে গেল। তাহলে দেখো রেজিস্টারের মধ্যে আমার চলে এলো। এবার এটা R2 কেন লিখলো এই কোয়েশ্চেনটার কোনো মানে নেই, এটা আমরা ভেরিয়েবল হিসেবে যেরকম ডিক্লেয়ার করি রেজিস্টারও এখানে আমাদের কোনো বাধ্যবাধকতা নেই, আমরা এটা যে কোনো নাম দিতে পারি, ঠিক আছে। তাহলে এখানে এখন আমাদের কী কাজ, অ্যাডিশান। তাহলে দেখো এখানে অ্যাড বলে মেমোনিকটা অ্যাড লিখবো, এটা একটা কমান্ড। তাহলে অ্যাড কাকে করব, R2 আর R3-কে করবো, তাহলে এখানে R2 আর R3-কে অ্যাড করা হচ্ছে, ঠিক আছে। তাহলে অ্যাড করে রেজাল্টটা R4-এর মধ্যে এখানে কি হচ্ছে, স্টোর হচ্ছে। কিন্তু রেজাল্টটা দেখো আমাদের যখন কোনো আউটপুট বা এই অ্যাডিশানের যে রেজাল্টটা আমরা যখন মনিটারে ডিসপ্লে করব, মনিটার হচ্ছে কি একটা আউটপুট ডিভাইস, পেরিফেরাল ডিভাইস বা ইনপুট আউটপুট ডিভাইসের মধ্যে এটা একটা ক্যাটাগরি আউটপুট ডিভাইস। এটা একটা আলাদা চ্যাপ্টার আছে যে এই যে পেরিফেরাল ডিভাইসগুলো মানে যেগুলো IO ডিভাইস বা IO ডিভাইস বলি আমরা, এদেরকে IO অর্গানাইজেশন বলে একটা চ্যাপ্টার আছে। মানে এই পেরিফেরাল ডিভাইসগুলো সিস্টেমের সাথে কিভাবে মানে আর্কিটেকচারটা কিভাবে রয়েছে। কিন্তু রেজিস্টার থেকে ডাইরেক্ট ভ্যালু কিন্তু তোমার মনিটারে ডিসপ্লে হবে না, কারণ এই পেরিফেরাল ডিভাইসগুলো সিপিইউর সাথে ডাইরেক্টলি কানেক্টেড থাকে না, মাঝে একটা ইন্টারফেস সার্কিট থাকে। একমাত্র র্যাম হচ্ছে সিপিইউর সাথে ডাইরেক্টলি কানেক্টেড। এটা আমরা মেমোরি অর্গানাইজেশন যখন পড়বো তখন ওটা আলোচনা করব। ওখানে এই অর্গানাইজেশনের ওপর কতগুলো অঙ্ক আছে, ঠিক আছে, যেমন ক্যাশ মেমোরির ওপর আমাদের কিন্তু অঙ্ক বেশি আছে। আচ্ছা, অঙ্ক শুনে এটা ঘাবড়ালে হবে না, ফিজিক্সে যেমন শুধু থিওরি পড়ে চলে গেলাম
অঙ্কগুলো ছেড়ে দিয়ে চলে এলাম, সেগুলো নাম্বার কমে যাবে। তো এইখানেও কিন্তু ব্যাপারটা সেম, এটা ফিজিক্সের মতো পুরো। ক্যাশ মেমোরি এটা শুধু আমরা এখন জাস্ট জেনে রাখবো যে হাই স্পিড মেমোরি কেন লাগে, এটার মধ্যে আবার অনেকগুলো ভাগ আছে, L1 ক্যাশ, L2 ক্যাশ, সেগুলো সব পরের আলোচনা। এবং এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এটা মেমোরি হায়ারার্কি আছে, একটা পিরামিড আছে, ঠিক আছে। সব থেকে হাই স্পিড মেমোরি যদি বলে, আমাকে জিজ্ঞেস করে শর্ট কোয়েশ্চেন যদি দেয়, তাহলে বলবো রেজিস্টার। কারণ রেজিস্টারে কিন্তু অ্যাকচুয়ালি এটা একটা মেমোরি, মানে এখানে কিন্তু ভ্যালু আমরা স্টোরই করছি, কিন্তু এটা খুব হাই স্পিড, কেননা সিপিইউতে থাকে যেহেতু, সিপিইউ একটা হাই স্পিড ডিভাইস। আচ্ছা, এবার চলে আসি এখানে, দেখো R2 আর R3 ভ্যালুটা অ্যাড হচ্ছে, তাহলে এটার কমেন্টটা এখানে লিখে দিই, কমেন্টটা আমি এখানে লিখে দিচ্ছি। কমেন্টটা কী হবে না, R4 এর মধ্যে রেজাল্টটা স্টোর হচ্ছে, আর R2 আর R3 ভ্যালুটা এখানে কি হচ্ছে, অ্যাড হচ্ছে। R2 আর R3 ভ্যালুটা এখানে অ্যাড হচ্ছে, হয়ে রেজাল্টটা R4 এর ভেতরে এখানে স্টোর হচ্ছে। এবার দেখো, এই R4 এর রেজাল্টটা তো মনিটরে ডিসপ্লে করতে পারবো না, এটা একদম ভেরি বেসিক সিম্পল অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম, এইটুকুনি আমার আগে আইডিয়া হওয়া দরকার। তাহলে এবার দেখো এখানে আমাকে এই রেজাল্টটা, মানে যেটা R4 এর মধ্যে রয়েছে, সেটাকে তাহলে মনিটরে পাঠাতে হবে, এই মেমোরিতে পাঠাতে হবে, মানে র্যামে পাঠাতে হবে। কেন না, র্যামের সাথে আমাদের ইনপুট আউটপুট ডিভাইসের একটা কানেক্টিভিটি আছে, সেটাও বাস কানেক্টিভিটি দিয়েই রয়েছে। তাহলে এখানে কি হবে, দেখো এবার আমাদের সিপিইউর সাথে র্যাম কিন্তু ডাইরেক্টলি কানেক্টেড। তাহলে দেখো এবার রেজাল্টটা কোথায় স্টোর হবে, সি ভেরিয়েবলের মধ্যে স্টোর হবে। তাহলে দেখো R4C, তার মানে সি এর ভ্যালুটা এখানে কি হবে, R4 এ স্টোর হবে। এটা কিন্তু উল্টো হচ্ছে, এটা কিন্তু মানে আমি কি বললাম, রেজিস্টার থেকে মেমোরির দিকে যাচ্ছে, মানে রেজিস্টারটাকে বাঁ দিকেই রাখবো। এখানে কি হচ্ছিল, মানে মেমোরি থেকে রেজিস্টারে আসছে, আর এটা হচ্ছে রেজিস্টার থেকে মেমোরিতে যাচ্ছে। এই স্টোর কমান্ডটা এমন একটা কমান্ড যেখানে কিন্তু লেফট টু রাইট কিন্তু মানে সিগন্যালটা ট্রান্সফার করে, বুঝতে না পারলে বলবে। আচ্ছা, এবার তাহলে এখানে আমার রেজাল্টটা তাহলে সির ভেতরে স্টোর হয়ে গেল, ব্যাস। এবার মেমোরির সাথে মনিটর কানেক্টেড আছে, মনিটরে ডিসপ্লে হয়ে যাবে ভ্যালুটা। তাহলে এখানে 4খানা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোড ইনস্ট্রাকশন তৈরি হলো। তাহলে এটার একটা ইনস্ট্রাকশন বাইনারি কোড, এটার একটা বাইনারি কোড, এটার একটা বাইনারি কোড, এটার মানে 4টে বাইনারি কোড তৈরি হবে, এবং ওয়ান বাই ওয়ান এরা কোথায় গিয়ে স্টোর হবে, আইআর এর ভেতরে যাবে। তাহলে একটা ইনস্ট্রাকশন যেই প্রসেসিং হয়ে যাবে, সঙ্গে সঙ্গে সেকেন্ড ইনস্ট্রাকশনটা চলে যাবে। এইবার এখানে দেখো, এই প্রত্যেকটা ইনস্ট্রাকশন, এটা এদেরও কিন্তু অ্যাড্রেস আছে, ঠিক আছে, এদেরও কিন্তু অ্যাড্রেস আছে। তাহলে এই ইনস্ট্রাকশনটার অ্যাড্রেস মনে করো 100, এটা মনে করো 101, এটা মনে করো 102, এটার মনে করো 103, ঠিক আছে। এই যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোডটা যে তৈরি হবে, এটা তো মেমোরিতেই তৈরি হবে, এবং এর এক একটা করে ইনস্ট্রাকশান, প্রথমে 1 নাম্বার ইনস্ট্রাকশান, এইটাকে প্রথমে ইনস্ট্রাকশান রেজিস্টারে নিয়ে আসবে। এবার ইনস্ট্রাকশান রেজিস্টার কি করে বুঝবে যে ভাই আমার এই যে এই ইনস্ট্রাকশানটা 100 অ্যাড্রেসে আছে, এটা তো ইনস্ট্রাকশান রেজিস্টারের দায়িত্ব না। তাহলে এই দায়িত্বটা কার, পিসি, মানে প্রোগ্রাম কাউন্টারের দায়িত্ব। প্রোগ্রাম কাউন্টারের মধ্যে আমার প্রথমে ভ্যালুটা লোড হবে 100, ঠিক আছে। তার মানে পিসি থেকে ইনস্ট্রাকশান রেজিস্টার আইডিয়া পেয়ে যাবে যে আমাকে কোন অ্যাড্রেস থেকে ইনস্ট্রাকশান তুলতে হবে। তার মানে ইনস্ট্রাকশান এক্সিকিউশন আমার স্টার্ট হচ্ছে 100 থেকে। এবার সঙ্গে সঙ্গে কি হয়, পিসি ইকুয়াল টু পিসি প্লাস 1 হয়, তার মানে নেক্সট ইনস্ট্রাকশান হচ্ছে কত, 101। তাহলে এটা কি হয়ে যাবে, 101। তারপর এই ইনস্ট্রাকশানটার কাছে যেই চলে আসবে নেক্সট ইনস্ট্রাকশান, তাহলে কত হয়ে যাবে, 102। তাহলে এটা কি করে বোঝা যায় যে কোন ইনস্ট্রাকশানটাকে আমায় ফেচ করে আইআর এর ভেতরে আনতে হবে, দ্যাট উইল বি গাইডেড বাই দ্য পিসি, মানে প্রোগ্রাম কাউন্টার এটা আমাদেরকে কি করে আপডেট করে, মানে ইনফর্ম করে। তাহলে এটা হয়ে গেল। এবার এখানে একটা জিনিস দেখো, এখানে এই তিনটেই কিন্তু আমাদের মেমোরি রেফারেন্স ইনস্ট্রাকশান, মানে মেমোরিতে যেতে হচ্ছে, সরি এই দুটো দেখো, এ হচ্ছে মেমোরিতে রয়েছে, বি হচ্ছে মেমোরি ভেরিয়েবল। তাহলে এই দুটো হচ্ছে মেমোরি রেফারেন্স ইনস্ট্রাকশান, আর 3 নাম্বারটা হচ্ছে আমাদের রেজিস্টার রেফারেন্স ইনস্ট্রাকশান। তাহলে আমাদের ইনস্ট্রাকশান টাইপের মধ্যে 3টে ভাগ আছে, একটা হচ্ছে তোমার মেমোরি রেফারেন্স ইনস্ট্রাকশান, 2 নম্বর হচ্ছে রেজিস্টার রেফারেন্স ইনস্ট্রাকশান, 3 নাম্বার হচ্ছে আমাদের ইনপুট আউটপুট ইনস্ট্রাকশান। আচ্ছা, ইনপুট আউটপুট এটা আছে মডিস ম্যানোতে আছে, আমরা এটা বলে দেবো। ইনপুট আউটপুট ইনস্ট্রাকশান মানে কি, ধরো সি প্রোগ্রাম যখন আমরা করেছি,
তখন আমরা প্রিন্টএফ স্টেটমেন্ট লিখেছি, বা সি প্রোগ্রাম যখন আমরা করেছি তখন আমরা কি লিখেছি, স্ক্যানএফ স্টেটমেন্ট লিখেছি। ঠিক আছে, এই যে প্রিন্টএফ স্টেটমেন্ট, স্ক্যানএফ স্টেটমেন্ট, এরা অ্যাকচুয়ালি কি, ইউজারের থেকে ইনপুট নিচ্ছে আর একটা ইউজারকে আউটপুট শো করছে, তাহলে এদেরকে বলা হয় ইনপুট আউটপুট টাইপ ইনস্ট্রাকশন। তার মানে যে আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মানে স্ক্যানএফ, এটাও তো একটা স্টেটমেন্ট, স্ক্যানএফ যে স্টেটমেন্টটা আমরা লিখছি সেটাও তো একটা কি ইনস্ট্রাকশন। সিপিইউ কিন্তু স্ক্যানএফ মানে কিছু বুঝবে না। তাহলে ইনপুট টাইপ ইনস্ট্রাকশানের যখন করসপন্ডিং ইনস্ট্রাকশন কোড বাইনারি তৈরি হয় সেটাকে ইনপুট টাইপ ইনস্ট্রাকশন বলে, আর আউটপুট ইনস্ট্রাকশানের যখন করসপন্ডিং ইনস্ট্রাকশন কোড বাইনারি তৈরি হয় সেটাকে আউটপুট টাইপ ইনস্ট্রাকশন বলে, মানে আইও ইনস্ট্রাকশন। তার মানে আমাদের ইনস্ট্রাকশনের 3 রকম ফরম্যাট আছে, একটা হচ্ছে রেজিস্টার রেফারেন্স ইনস্ট্রাকশন, একটা হচ্ছে মেমোরি রেফারেন্স ইনস্ট্রাকশন, আর একটা হচ্ছে ইনপুট আউটপুট ইনস্ট্রাকশন। রেজিস্টার রেফারেন্স ইনস্ট্রাকশনটা দেখেই বুঝতে পারছি যেখানে শুধুমাত্র রেজিস্টার ইনভলভ রয়েছে, দেখো R2 R3 R4। এইবার যদি এই কোডটা মনে করো আমি এইভাবে লিখি, ধরো অ্যাড, শুধু আমি লিখলাম R2 R3, তাহলে এটা ভুল হবে না? এটা কিন্তু ভুল হবে না। R2 R3 এটা কমেন্টে যদি আমরা লিখি তাহলে এটা কীরকম দাঁড়াবে না, R2-র ভেতরে তোমার রেজাল্টটা স্টোর হবে ফ্রম R2 প্লাস R3। তার মানে R2 আর R3 মানে এ আর বির দুটো ভ্যালু লোড হয়ে আছে R2 আর R3-র ভেতর, তাহলে R2 আর R3-র এই দুটো ভ্যালু অ্যাড হবে হয়ে রেজাল্টটা R2-র ভেতরেই স্টোর হবে। তার মানে সোর্স রেজিস্টার এখানে আমার R2 আর R3, আর ডেস্টিনেশন রেজিস্টার উইল বি সিলেক্টেড অ্যাজ ওয়ান অফ এনি রেজিস্টার। মানে এটা সাধারণত লেফট সাইড রেজিস্টারটা কি হয়ে যায়, ডেস্টিনেশন রেজিস্টার হয়ে যায়। তার মানে R2 আর R3-কে তুমি যদি অ্যাড করো তাহলে দুটো রেজিস্টারের ভ্যালু অ্যাড হবে হয়ে রেজাল্টটা তোমার R2-র ভেতরে স্টোর হবে, মানে এখানে তোমার ডেস্টিনেশন রেজিস্টারটা কি হয়ে যাবে, R2 হয়ে যাবে, তাহলে R2-র ভেতরে তোমার রেজাল্টটা স্টোর হবে। এবার এটা কিন্তু এর আবার একটা টাইপ আছে, সেটা হচ্ছে কটা রেজিস্টার নিয়ে কাজ করছো তার উপরে 3টে ভাগ আছে, 1 অ্যাড্রেস ইনস্ট্রাকশন, 2 অ্যাড্রেস ইনস্ট্রাকশন, 3 অ্যাড্রেস ইনস্ট্রাকশন। এইটা হচ্ছে 3 অ্যাড্রেস ইনস্ট্রাকশন। দেখো রেজিস্টার এখানে 3খানা ইনভলভ আছে, এটা 3 অ্যাড্রেস ইনস্ট্রাকশন। এটা হচ্ছে 2 অ্যাড্রেস ইনস্ট্রাকশন, আর একটা আছে 1 অ্যাড্রেস ইনস্ট্রাকশন, আর একটা আছে 0 অ্যাড্রেস ইনস্ট্রাকশন। এই যে এখানে এটা হচ্ছে 0 অ্যাড্রেস ইনস্ট্রাকশন। তার মানে A প্লাস বি ইন্টু সি প্লাস ডি এরকম একটা দিয়ে দেবে, দিয়ে বলবে যে কোনো অ্যাড্রেস মানে ইনস্ট্রাকশন ফরম্যাট ইউজ করতে বলতে পারে, এটা হচ্ছে ইনস্ট্রাকশন ফরম্যাট। 0 অ্যাড্রেস ইনস্ট্রাকশন এখানে দেখো কোনো রেজিস্টারই নেই, এইটা হচ্ছে কিন্তু কমেন্ট, এইটা না, এটা জাস্ট বোঝার জন্য। প্রোগ্রামটা হচ্ছে এইটা, এখানে কিন্তু কোনো রেজিস্টারই নেই। এটা করা হয়েছে এখানে, এটা স্ট্যাক অর্গানাইজেশন বলে, ঠিক আছে, এটাকে বলে 0 অ্যাড্রেস ইনস্ট্রাকশনকে বলা হয় স্ট্যাক অর্গানাইজেশন। 1 অ্যাড্রেস ইনস্ট্রাকশনে এখানে দেখো একটা মাত্র রেজিস্টার আমরা ইউজ করেছি, এবং এইটা এখন বুঝবো না, এটা আমরা পরে আলোচনা করব। তো যাই হোক, এখানে আমাদের অ্যাসেম্বলি কোড তৈরি হলো। তাহলে ইনস্ট্রাকশনের এবার দেখো ধরো মেমোরি রেফারেন্স ইনস্ট্রাকশনের মধ্যে এবার মনে রাখতে হবে 3টে কম্পোনেন্ট আছে, এটা খুব ইম্পর্টেন্ট। আমাদের ইনস্ট্রাকশনের ভেতরে 3টে পার্ট আছে, মানে 3টে মানে ইনস্ট্রাকশন ফরম্যাট যদি আমরা বলি সেটাকে এখানে বোঝানো হচ্ছে বেসিক ইনস্ট্রাকশন ফরম্যাট। মানে একটা ইনস্ট্রাকশনের মধ্যে তোমার 3টে কম্পার্টমেন্ট আছে বা 3টে কম্পোনেন্ট আছে। প্রথমটা হচ্ছে, দেখো যে কোনো ইনস্ট্রাকশানে একটা মানে ভেরিয়েবল থাকবেই, মানে একটা ভ্যালু সেটা কোথায় আছে, সেটা কোনো একটা ভেরিয়েবলের মধ্যে আছে। ভেরিয়েবলগুলোকে আমরা কি বলেছি, অপারেন্ট বলেছি। তাহলে এই যে অ্যাড্রেস বলতে বোঝানো হচ্ছে এগুলো কিন্তু অপারেন্ট অ্যাড্রেস, মানে তুমি A প্লাস বি করছো, তাহলে এটা কি, এ একটা কি অপারেন্ট, মানে আমাদের ভেরিয়েবলের অ্যাড্রেসগুলো কিন্তু এই সেকশানের ভেতরে থাকে। আমাদের ভেরিয়েবলের যে অ্যাড্রেসগুলো সেগুলো এই সেকশনটার ভেতরে থাকে। তাহলে এটাকে বলা হয় অ্যাড্রেস অফ হোয়াট, অ্যাড্রেস
হচ্ছে অপারেন্ড অ্যাড্রেস। আচ্ছা, এটা আমাদের মরিস ম্যানোর বইতে 16 বিট রেজিস্টার নিয়ে এখানে দেখানো হয়েছে। মানে ইনস্ট্রাকশন রেজিস্টারের মধ্যে যখন এটা স্টোর হবে, এটা 16 বিট বাইনারি কোড স্টোর হবে। তাহলে এখানে দেখো, তাহলে প্রথম 12 বিট হচ্ছে তোমার ভেরিয়েবলের অ্যাড্রেস, মানে অপারেন্ডের অ্যাড্রেস। তারপরে 12, 13, 14, পরের যে 3টে বিট 12, 13, 14, এটা হচ্ছে অপকোড। পরের যে 3টে বিট এটা হচ্ছে অপকোডের জন্য। অপকোড মানে কি? এইটা অপকোড মানে হচ্ছে এই যে এটা আমরা আলোচনা করলাম একটু আগে, এই যে এইগুলো হচ্ছে অপকোড। কি বলেছিলাম যে প্রত্যেকটা মেশিনে সেই মেশিনটার ভেতরে কি কি অপারেশান পারফর্ম হচ্ছে, মেশিন আর্কিটেক্ট যারা, ডিজাইনার যারা, তারা সেই প্রত্যেকটা অপারেশানের কি করে, একটা কোড সেট করে রাখে। কারণ অপারেশানের নাম যেমন অ্যাড, মাল্টিপ্লিকেশান, ডিভিশান, এগুলোর কোনো মানে নেই। মাল্টিপ্লিকেশান যদি হয় তাহলে MUL, আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে আমরা এখানে নামগুলো ইউজ করব। কেননা কোন মেশিনের ভেতরে কি কোড সেট করা আছে সেটা আমাদের ইউজারের জানার কোনো দরকারই নেই, ইউজার সেটা জানতেও পারবে না, সেটা মানে ইলেকট্রনিক পার্ট। সেটা আমাদের এখানে কিন্তু মানে অপারেশানগুলোকে টার্ম ইউজ করতে হবে, মানে এই যেরকম নাম দেওয়া আছে সেই নামগুলোই আমরা ইউজ করব। কিন্তু প্রোগ্রামটা যখন এক্সিকিউট হবে, যখন ইনস্ট্রাকশান কোড তৈরি হবে, তখন ডিকোডিংয়ের সময় সিপিইউ তখন কি করবে, নিজে ওর ভেতরে যে কোড সেট করা আছে সেই কোডটাকে ম্যাচিং করে দেখবে, যে ডিকোড করে দেখবে যে এটা কী ধরনের ইনস্ট্রাকশান। তাহলে আমাদের এই যে ইনক্রিমেন্ট অপারেশানের জন্য যে কোডটা জেনারেট হয়েছিল, এই যে ইনক্রিমেন্ট অপারেশানের জন্য এটা ধরো, তাহলে এটার কোড কত সেট করা আছে? এটার কোড সেট করা আছে 011। তাহলে এবার যে 16 বিটের যে আমাদের কোডটা তৈরি হবে, তাহলে এইগুলোকে বলা হয় অপকোড 011। তার মানে আমাদের প্রত্যেকটা অপারেশানের যে কোড নাম্বার সেট করা থাকে মেশিনে, সেই কোড নাম্বারগুলোকে বলা হয় অপকোড। তাহলে এখানে ইনক্রিমেন্ট অপারেশানটার অপকোড যেহেতু 011, তাহলে এই জায়গাটাতে ওটা এখানে বসবে, ঠিক আছে। আর লাস্টের বিটটা এটা হচ্ছে 1 বিট, এটা আই দিয়ে ডিনোট করা হয়। আই মানে হচ্ছে এটাকে বলা হয় মোড, MODE। মোড মানে হচ্ছে অ্যাড্রেসিং মোড, অ্যাড্রেসিং মোড। এটার মানে কি? এটার মানে হচ্ছে এই যে অপারেশানটা যাই হোক না কেন, সেটা অ্যাডিশান হতে পারে, সাবট্রাকশান হতে পারে, প্রথম কথা এই অপারেশানগুলো করতে গেলে তো আমার ভ্যালু লাগবে। তো এবার সেই ভ্যালুগুলো কোথায় আছে? মেমোরি রেফারেন্স ইনস্ট্রাকশান যদি হয় তাহলে মেমোরি থেকে তুলে রেজিস্টারের মধ্যে আনতে হবে। রেজিস্টার রেফারেন্স ইনস্ট্রাকশানের ক্ষেত্রে কিন্তু সেটা না। দেখো, মোড মানে হচ্ছে ডাইরেক্ট মোড, অ্যাড্রেসিং মোড। অ্যাড্রেসিং মোড এটা আই দিয়ে ডিনোট করা হয়, তার মানে এটা লেন্থ হচ্ছে সিঙ্গেল বিট। তার মানে এই আইয়ের ভ্যালুটা এটা একটা ফ্লিপ ফ্লপের ভেতরে স্টোর করা থাকে, ঠিক আছে। যদি 0 হয় তাহলে 0, যদি 1 হয় তাহলে 1, ঠিক আছে। এটা একটা ফ্লিপ ফ্লপের ভেতরে স্টোর করা থাকে। এটা কি ইন্ডিকেট করে না, এই অ্যাড্রেসিং মোড আমাদেরকে সাহায্য করে, মানে সিপিইউকে সাহায্য করে যে ভেরিয়েবলটার ভ্যালু তুমি খুঁজছো সেইটা তুমি কিভাবে মেমোরিতে যাবে, মানে মেমোরির ভেতরে হাউ ইউ ক্যান গেট দ্য অ্যাকচুয়াল অ্যাড্রেস অফ দ্য ভেরিয়েবল, হাউ ইউ ক্যান গেট দ্য অ্যাকচুয়াল ভ্যালু অফ দ্য ভেরিয়েবল। মানে আমার যে ভেরিয়েবলটা অ্যাকচুয়াল দরকার সেই ভেরিয়েবলটাকে আমি কোথায় গেলে পাবো, ঠিক আছে, যেটা বলা হয় EA। আমাদের মেমোরি যে ভেরিয়েবল, মানে যেটা আমি চাইছি তার যেটা মেমোরিতে, মানে র্যামের ভেতর যেটা অরিজিনাল অ্যাড্রেস, সেইটাকে বলা হয় এফেক্টিভ অ্যাড্রেস, ঠিক আছে, এফেক্টিভ অ্যাড্রেস বলা হয়। এবার এই এফেক্টিভ অ্যাড্রেসটা মানে হচ্ছে অ্যাকচুয়াল অ্যাড্রেস, এইটাই সিপিইউ কিন্তু চায়। এবার সিপিইউর কাছে এই এফেক্টিভ অ্যাড্রেসটা কিভাবে পাবে সিপিইউ, সেটা দুভাবে হয়। একটা হচ্ছে ডাইরেক্টলি পেতে পারে, আর একটা হচ্ছে ইনডাইরেক্টলি পেতে পারে। তাহলে আমাদের মেমোরি রেফারেন্স ইনস্ট্রাকশানে অ্যাড্রেসিং মোড দুটো আছে। এছাড়া অ্যাড্রেসিং মোড বেসিক হচ্ছে দুটো, ডাইরেক্ট আর ইনডাইরেক্ট। মোটামুটি প্রায় 8-9খানা অ্যাড্রেসিং মোড আছে, যেটা বই পড়ে বোঝা যাবে না, এটা আমার নোটস থেকেই পড়তে হবে, এটা কোনো বইতেই পড়ে বোঝা যাবে না। অ্যাড্রেসিং মোড আরও আছে আমাদের, যেমন
ডাইরেক্ট ইনডাইরেক্ট ছাড়া আরও অ্যাড্রেসিং মোড আছে, ঠিক আছে, রেজিস্টার ডাইরেক্ট, রেজিস্টারের ক্ষেত্রেও আবার কিছু অ্যাড্রেসিং মোড আছে। এবার এখানে একটা সুবিধা হচ্ছে রেজিস্টার অপারেশনের ক্ষেত্রে কি হয়, কারণ রেজিস্টার তো সিপিইউ নিজের ভেতরেই থাকে, তাহলে রেজিস্টারগুলো অ্যাক্সেস কিন্তু সাধারণভাবে ডাইরেক্ট অ্যাড্রেসিং মোডেই হয়, কারণ রেজিস্টার তো এখানে সিপিইউ নিজের ভেতরেই অ্যাভেলেবেল। একটা ভ্যালু রেজিস্টারে আছে মানে কি, এটা আমার কাছেই আছে, কিন্তু মেমোরি ভেরিয়েবলগুলো কি আউটসাইড সিপিইউ, তাহলে মেমোরি ভেরিয়েবলের জন্য কিন্তু আমাদের অ্যাড্রেসিং মোড ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট দুটোই দরকার পড়তে পারে। যদি সিপিইউ ডাইরেক্টলি ভ্যালুগুলো পেয়ে যায় তাহলে সেটা ডাইরেক্ট অ্যাড্রেসিং মোড, আবার সিপিইউ যদি ভ্যালুগুলো ইনডাইরেক্টলি পায় তাহলে সেটা হচ্ছে ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড। তাহলে অপকোডের লেন্থ এখানে কিন্তু 12 থেকে 14, তার মানে 3 বিট। অপকোডের লেন্থ হচ্ছে 3 বিট, কারণ ইনস্ট্রাকশানের যে বাইনারি কোড সেটা এখানে আমাদের ম্যাক্সিমাম লেন্থ বলেছে 16 বিট, তাহলে এখানে অপকোডেরটা হচ্ছে 3 বিট, এই অ্যাড্রেসটা হচ্ছে আমাদের 12 বিট, আর অ্যাড্রেসিং মোডটা এখানে হচ্ছে এটা হচ্ছে সিঙ্গেল বিট, তাহলে এটা হচ্ছে তাহলে টোটাল হচ্ছে আমাদের 16, এটা হচ্ছে অ্যাড্রেসিং মোড। তাহলে এখানে রেজিস্টার বলো মেমোরি বলো এদের কিন্তু একটা অ্যাড্রেসিং মোড লাগে। এবার আমাদের যদি ডাইরেক্ট অ্যাড্রেসিং মোড হয়, ডাইরেক্ট অ্যাড্রেসিং মোডে বিটটা হচ্ছে চিনবে কি করে, 0 দিয়ে, আর যদি ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড হয় ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোডের বিটটা চিনবে হচ্ছে 1 দিয়ে। এটা 0 দিয়ে, এটা 1 দিয়ে। দেখো রেজিস্টারে সাধারণত আমি কি বললাম, রেজিস্টারের ভ্যালু সিপিইউ তো নিজের ভেতরেই রয়েছে, তাহলে এটা সবসময় সিপিইউ কিন্তু ডাইরেক্টলি পেয়ে যাবে, তাহলে এখানে মোডটা সবসময় ওই জন্য 0 থাকে। এবার রেজিস্টার ইনডাইরেক্ট বলেও আর একটা আছে, সেটা আমরা অ্যাড্রেসিং মোডের ক্লাসিফিকেশান পরে নেক্সট ক্লাসে করব। আচ্ছা, ইনপুট আউটপুট অপারেশানগুলো অ্যাড্রেসিং মোড সাধারণভাবে, কারণ ইনপুটটা দিচ্ছে সেটা তো একটা সাধারণভাবে, দেখো ইনপুট যখন ইউজার দেয় সেই ইনপুটগুলো কিন্তু ডাইরেক্টলি রেজিস্টারে আসে না, সেগুলো কিন্তু মেমোরিতে আসে, ঠিক আছে, তো এইটা সাধারণভাবে কী হয়, ইনডাইরেক্ট অ্যাড্রেসিং মোড হয় সাধারণভাবে, জেনারেলি। আচ্ছা, একটু তাড়াতাড়ি বলতে হচ্ছে কেননা অনেক সিলেবাস আমাদের বাকি, একটু তাড়াতাড়ি বলতেই হবে। এই যে এখানে দেখো, এটা 4টাতে এই মোটামুটি গুনতে হবে, এখানে এগুলো হচ্ছে সব অপারেশান, ঠিক আছে। দেখো আইএনসি হচ্ছে কি ইনক্রিমেন্ট অপারেশান, কমপ্লিমেন্ট, এই যে কমপ্লিমেন্ট সিএমএ। এবার এখানে দেখবে এসি বলে একটা রেজিস্টার আছে, এসি রেজিস্টারের মানে হচ্ছে অ্যাকুমুলেটার, ঠিক আছে। যখন এটা আমরা ওই ইনস্ট্রাকশানের যে ফরম্যাট আছে ওখানে ভালো করে করব, ওয়ান অ্যাড্রেস ইনস্ট্রাকশান যখন লেখা হয় তখন সেখানে একটা রেজিস্টারই ইনভলভ থাকে। এবার দেখো একটা রেজিস্টার যখন ইনভলভ থাকে, ধরো আমি এটা একটা এক্সাম্পল দিচ্ছি, অ্যাকুমুলেটার মানে ওয়ান অ্যাড্রেস ইনস্ট্রাকশান তুমি তাহলে বুঝে যাবে। তাহলে ধরো এখানে আমাদের একটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লেখা আছে অ্যাড, কি করে লোড করে আনছে ওগুলো বলছি না, ধরো অ্যাড লেখা আছে R1, ধরো একটা ভ্যালু হচ্ছে a = 10 আর একটা ভ্যালু হচ্ছে b = 5। ধরো আর এর মধ্যে তোমার 5 আছে, তাহলে আর একটা ভ্যালু কোথায় আছে, আর একটা ভ্যালু হচ্ছে তোমার ওটা ইমপ্লিসিট, মানে ওটা যখন নিয়েছিলে ওটা ইমপ্লিসিট, ঠিক আছে, এসির মধ্যে নিয়েছিলে, এটা এখানে এসির মধ্যে ধরো নেওয়া আছে। তাহলে এবার অ্যাড R1 লেখা মানে, দেখো দুটো ভ্যালু তো, তাহলে অ্যাড R1 লেখা মানে এটা রেজাল্টটা তোমার কত দেবে, 15 দেবে। কি করে দেবে,
R1 এর মধ্যে তো 5 আছে না, এটার কমেন্ট যদি দেখো এটা অ্যাকচুয়ালি হবে AC ইকুয়াল টু, এটা অ্যারো দিয়ে দেখানো হয়, দেবজিৎ বুঝতে পারছো? এসি মানে হচ্ছে অ্যাকুমুলেটর রেজিস্টার। এই রেজিস্টারটা ইমপ্লিসিট রেজিস্টার, মানে এর ভেতরে, মানে এটা আমাকে ইমপ্লিসিট মানে কি, এটা মেনশন করতে হবে না এক্সপ্লিসিটলি। এই যে অ্যাড R1 লেখার মানে সিস্টেম ভেতরে ওটাকে কি করছে না AC প্লাস R1 করছে। এই জন্য এটাকে বলা হয় ওয়ান অ্যাড্রেস ইনস্ট্রাকশানে ইমপ্লিসিটলি যে রেজিস্টারটা বাই ডিফল্ট আমাদের ইউজ হয় সেটা হচ্ছে অ্যাকুমুলেটর। তাহলে ভিজুয়ালি আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি সেখানে আমাদের একটাই রেজিস্টার রয়েছে। ভিজুয়ালি যদি আমরা দেখি সেখানে একটা রেজিস্টার রয়েছে। এবার একটা রেজিস্টার যেহেতু রয়েছে সেই জন্য এটাকে আমরা বলি ওয়ান অ্যাড্রেস ইনস্ট্রাকশন, বলি। তাহলে এটা কোয়েশ্চেন করে যে ওয়ান অ্যাড্রেস ইনস্ট্রাকশনে ইমপ্লিসিটলি যে রেজিস্টারটা ইউজ হয় হোয়াট ইজ দ্যাট, তখন বলবে অ্যাকুমুলেটর। সেই জন্য এখানে এক্সাম্পলগুলোতে দেখো এগুলো সব ওয়ান অ্যাড্রেস ইউজ করেছে। এই যে INC বলে শুধু লিখে ছেড়ে দিয়েছে, তার মানে কি নিশ্চয়ই এটা কিন্তু অ্যাকুমুলেটরকে ইনক্রিমেন্ট করছে। শুধু INC লিখে ছেড়ে দিয়েছে, তার মানে এটা দেখো শুধু এটা লিখে ছেড়ে দিয়েছে, আর কিচ্ছু লাগবে না। দেখো AC INC মানে কি, AC ভেতরে তোমার যে ভ্যালুটা আছে দ্যাট উইল বি ইনক্রিমেন্টেড বাই 1। ইনক্রিমেন্ট মানে তো কি বাই 1 অ্যাড করতে হয়। তাহলে INC ইকুয়াল টু মানে অ্যাকুমুলেটর AC ইকুয়াল টু AC প্লাস 1, তাহলে জিনিসটা বোঝা গেল। শুধু INC লিখে দাও, তার মানে এবার এটার ইন্টারনাল মিনিংটা কি, ইন্টারনাল মিনিংটা হচ্ছে AC ইকুয়াল টু AC প্লাস 1, ওয়ান অ্যাড্রেস ইনস্ট্রাকশন। ঠিক আছে, এখানে একটা রেজিস্টার ইউজ হচ্ছে, দ্যাট ইজ অ্যাকুমুলেটর। যেমন এখানে ক্লিয়ার, CLA মানে হচ্ছে কি ক্লিয়ার অ্যাকুমুলেটর, তার মানে এসির ভেতরে যা ছিল সেগুলো সব মুছে যাবে, মুছে জিরো হয়ে যাবে। তার মানে ইউ আর সেটিং জিরো ইনসাইড দ্য AC, তার মানে AC রেজিস্টারের সব ভ্যালু জিরো হয়ে যাবে। এবার এগুলো হচ্ছে হেক্সাডেসিমেল কোড, মানে এই অপারেশনগুলোর এগুলো ওই অপকোড যেগুলো বলেছে না সেগুলো এখানে কোড নাম্বার দেওয়া আছে, এগুলো অপকোড হিসেবে দেওয়া আছে। দেখো এইখানে যদি দেখো তুমি বুঝতে পারবে এই যে অপারেশনগুলো এগুলোর জন্য দুটো অ্যাড্রেসিং মোড আছে, একটা 0 একটা 1, মানে একটা ডাইরেক্ট একটা ইনডাইরেক্ট। এবং ডাইরেক্ট অ্যাড্রেসিং মোড যদি হয় এটা হেক্সাডেসিমেল কোড হিসেবে দেওয়া আছে। ঠিক আছে, মানে এদের অপকোডগুলো। দেখো ইউজার থেকে যদি তুমি ইনপুট নিতে চাও অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে তাহলে INP, কোনো একটা আউটপুট যদি ডিসপ্লে করতে চাও তাহলে আউট। আচ্ছা, আরও দুটো ইনস্ট্রাকশন এটা আমাদের পরে পড়তে হবে, সেটা হচ্ছে দেখো STA মানে হচ্ছে, দেখো নর্মালি তুমি যদি অ্যাকুমুলেটর ইউজ না করো তাহলে STORE স্টোর তুমি লিখতে পারো, কিন্তু STA লেখা মানে এটা স্টোর বলে আর লিখতে হবে না, এটা অটোমেটিক্যালি ও কী করবে অ্যাকুমুলেটরকেই ধরবে। STA মানে স্টোর অ্যাকুমুলেটর, মানে অ্যাকুমুলেটরের ভেতরে ও ভ্যালুটাকে স্টোর করবে। এবার দুটো মানে অপারেশন মনে রাখবে, সেটা হচ্ছে ব্রাঞ্চিং ইনস্ট্রাকশন। ব্রাঞ্চিং ইনস্ট্রাকশন মানে কি, সি প্রোগ্রামে আমরা করেছি, ধরো যখন কোনো ফাংশন কল হচ্ছে তখন কি হচ্ছে ফাংশনের বডিতে কন্ট্রোলটা জাম্প করে যায়, তাই না? যেখানে ফাংশনের বডিটা লেখা আছে সেখানে কন্ট্রোল জাম্প করে যায়। তাহলে আমাদের যখন ফাংশন কল হয় তখন নর্মাল যে এক্সিকিউশন হচ্ছে, ধরো 100, 101, 102 মানে অ্যাড্রেসগুলো বলছি, যেই তোমার ধরো 105-এ এলো তখন একটা ফাংশন কল হলো, তখন ফাংশন বডিটা ধরো লেখা আছে 600 অ্যাড্রেসে, তাহলে 105 থেকে জাম্প করে 600-তে চলে যাবে। এই যে প্রোগ্রাম একটা মানে একটা অ্যাড্রেস থেকে আরেকটা অ্যাড্রেসে যে জাম্প করে যাচ্ছে,
এটাকে বলা হয় ব্রাঞ্চিং। এবার এই ব্রাঞ্চিংটা কখনো কন্ডিশনের এগেনস্টে হতে পারে, কখনো কন্ডিশন ছাড়া হতে পারে। ধরো তোমার একটা ফাংশন কল হচ্ছে, ফাংশন কল যখন তুমি করছো তখন সেটা কোনো কন্ডিশন ছাড়া করছো, তখন সেটা ডাইরেক্ট কী হচ্ছে, আনকন্ডিশনালি জাম্প করে যাচ্ছে। এবার কোনো একটা ফাংশনকে তুমি ধরো ইফের ভেতরে কল করছো, তাহলে ইফ কন্ডিশন যদি ট্রু হয় তখনই ধরো ফাংশনটাকে কল করছো, তার মানে কি সেটা কন্ডিশনের এগেনস্টে হচ্ছে, তা সেখানেও কি হচ্ছে, তোমার জাম্প করে অন্য অ্যাড্রেসে চলে যাবে। তাহলে এই যে ব্রাঞ্চিং হচ্ছে এটাকে আমরা বান লিখি। বান মানে হচ্ছে কি, ব্রাঞ্চ আনকন্ডিশনালি। আর বিএসএ মানে হচ্ছে তুমি দেখো জাম্প করে গেলে আবার রিটার্ন ব্যাক করে তুমি যেখানে ছিলে সেখানে তো আবার আসতে হতে পারে। তাহলে এই রিটার্ন অ্যাড্রেসটাকে তুমি যখন সেভ করে রাখবে হোয়াইল জাম্পিং, তখন সেটার জন্য তোমাকে বিএসএ লিখতে হবে। বিএসএ মানে কি, ব্রাঞ্চ অ্যান্ড সেভ অ্যাড্রেস। এটা নিয়ে এখন মাথা ঘামানোর দরকার নেই, এটা নিয়ে মাথা ঘামাতে গেলেই যতটুকু আমরা পড়লাম সব মাথা থেকে আউট হয়ে যাবে। বুঝতে পারলাম কি পারলাম না এটা এখন ছেড়ে দাও, এটা জাস্ট আমরা ছবিটা মাথায় রাখলেই হবে। আচ্ছা, এগুলো কিছু লাগবে না। এবার আমাদের এই ইনস্ট্রাকশান দেখো, যাই বলো না কেন, i ইকুয়াল টু i+1 বা দুটো নাম্বারকে তুমি অ্যাড করছো, সাবট্র্যাক্ট করছো, মাল্টিপ্লিকেশান করছো, যাই করো না কেন, আমরা প্রথম দিকের ক্লাসে একটা কথা বলেছিলাম যে আরটিএল মানে রেজিস্টার ট্রান্সফার ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা পড়েছিলাম, মানে রেজিস্টার নোটেশানগুলো কীভাবে আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লিখি। ধরো R2 রেজিস্টারের ভ্যালু আমার R1 এ ট্রান্সফার হচ্ছে, R2 রেজিস্টারের ভ্যালু R1 এ ট্রান্সফার হচ্ছে। এটা আমরা কি বলেছিলাম, যে রেজিস্টারের মধ্যে একটা কন্ট্রোল সিগন্যাল ঢোকার একটা লাইন আছে, যেটাকে মানে লোড লাইন বলে, তাই না? এই লোড লাইনটাতে যতক্ষণ না তোমার কন্ট্রোল সিগন্যাল এসে ঢুকছে ততক্ষণ রেজিস্টার অপারেশন হবে না। কেননা প্রত্যেকটা অপারেশন, ইভেন দ্য ট্রান্সফার অফ রেজিস্টার কন্টেন্ট ফ্রম ওয়ান রেজিস্টার টু অ্যানাদার রেজিস্টার, that will be happened if there is a control signal exist before transfer। এখানে সবসময় একটা কন্ট্রোল সিগন্যালের প্রেজেন্স থাকতে হবে। তার মানে সেটা শুধু রেজিস্টার ট্রান্সফার বলে না, দুটো নাম্বারকে আমরা যখন অ্যাড করছি, ধরো 2+3 করছি, তাই এখানে যে অ্যাডিশন অপারেশনটা হচ্ছে সেটার জন্য একটা কন্ট্রোল সিগন্যাল জেনারেট করতে হবে। এই কন্ট্রোল সিগন্যালটা কোথায় গিয়ে ঢোকে, এই কন্ট্রোল সিগন্যালটা অ্যারিথমেটিক লজিক ইউনিটের সাথে কানেক্টেড থাকে। কেন আমাদের অ্যারিথমেটিক লজিক ইউনিট আলটিমেটলি এই অপারেশনটা পারফর্ম করে এই কন্ট্রোল সিগন্যালের জেনারেট করার পর। তার মানে কন্ট্রোল সিগন্যালকে আমরা এখানে গাইড হিসেবে বলেছি যে প্রত্যেকটা অপারেশন, ইচ অ্যান্ড এভরি অপারেশন উইদিন দ্য সিস্টেম ইজ কন্ট্রোলড বাই দ্য অপারেটিং কন্ট্রোল সিগন্যাল। তার মানে প্রত্যেকটা কাজের জন্য তার রেসপেক্টিভ কন্ট্রোল সিগন্যাল যতক্ষণ না জেনারেট হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের কিছুই হবে না, সেই অপারেশনটা পারফর্ম হবে না। তাহলে এবার আমাদের সিপিইউর ভেতরে একটা সেকশন আছে যেটাকে আমরা কি বলছি, কন্ট্রোল ইউনিট। সিপিইউর ভেতরে একটা কন্ট্রোল ইউনিট সেকশন আছে। তাহলে এই কন্ট্রোল ইউনিট কি করে না, কন্ট্রোল ইউনিট
একটা আলাদা চ্যাপ্টারই আছে আমাদের, সেটা পরে অ্যাডভান্স আমরা পড়বো, এখনই না। আমাদের এই কন্ট্রোল সিগন্যাল, যে কন্ট্রোল সিগন্যাল জেনারেট হচ্ছে কোথা থেকে হচ্ছে না, সিইউ থেকে হচ্ছে, মানে কন্ট্রোল ইউনিট থেকে হচ্ছে। কিভাবে হয় সেটা আমরা পরে আলোচনা করব, সেটা অন্য চ্যাপ্টার। কিন্তু এই কন্ট্রোল সিগন্যালটা যে জেনারেট হয় সেটা কিন্তু ছড়িয়ে পড়ে, মানে বিভিন্ন অপারেশানকে কন্ট্রোল করে। তাহলে এইবার বলছে যে এই কন্ট্রোল সিগন্যালটা আমরা এখানে কি দিয়ে ডিনোট করি, একটা পি বলে ফাংশানকে দিয়ে ডিনোট করি। মানে পি ফাংশানটার ভ্যালু যদি 1 হয় তাহলে এই রেজিস্টার ট্রান্সফারটা হবে, আর যদি 0 হয় তাহলে হবে না, তাই না? তাহলে এখানে কন্ট্রোল ফাংশান বলি আমরা, কন্ট্রোল সিগন্যালটাকে কন্ট্রোল ফাংশান বলি। তাহলে এখানে মনে করো আমাদের এইটা হচ্ছে কন্ট্রোল ইউনিট। এই ডায়াগ্রামটা ভেরি 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 ইম্পর্টেন্ট, মানে এই ডায়াগ্রামটার ওপরেই কিন্তু আমাদের এই সাবজেক্টটা দাঁড়িয়ে আছে। দেখো, এটা হচ্ছে আমাদের কন্ট্রোল ইউনিট। এবার এই যে কন্ট্রোল সিগন্যালটা জেনারেট হচ্ছে কোথা থেকে হচ্ছে না, এর ভেতর থেকে হচ্ছে। তার মানে এটা একটা কিন্তু দেখো কন্ট্রোল লজিক গেট আছে। কন্ট্রোল ইউনিটের ভেতরটা ভেরি কমপ্লেক্স, সেটা আমাদের সিলেবাসেও নেই, আমাদের যেটুকু আছে সেটুকু আমরা সেটা পরে পড়ব। কিন্তু ব্যাপারটা হচ্ছে কন্ট্রোল ইউনিটের ভেতরে একটা কন্ট্রোল লজিক তৈরি করা আছে, কিছু কন্ট্রোল লজিক সার্কিট আছে, ঠিক আছে, কন্ট্রোল লজিক গেট বলা হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের কন্ট্রোল সিগন্যাল। এইখান থেকে দেখো কন্ট্রোল আউটপুট, কন্ট্রোল আউটপুট মানে এখান থেকে তোমার কন্ট্রোল সিগন্যালটা জেনারেট হচ্ছে। ভালো কথা, এখান থেকে কন্ট্রোল সিগন্যাল জেনারেট হচ্ছে। আচ্ছা, এখানে দেখো এবার এইটা তো একটা খুব লার্জ সার্কিট, এটা আমরা ব্লক ডায়াগ্রাম হিসেবেই দেখাবো, এর ভেতরটা আমার জানার দরকার নেই। কিন্তু এর তো কিছু না কিছু ইনপুট লাগবে। তাহলে প্রথম দেখো, এবার দেখো আমাদের কি কাজের জন্য কন্ট্রোল সিগন্যালটা কাজ করছে না, প্রোগ্রাম রান করার জন্য। একটা প্রোগ্রাম যখন রান করছে তখন মনে রাখবে যে সেখানে অনেকগুলো অপারেশান হচ্ছে, তাই না? এবার প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি অপারেশান গাইডেড বাই কন্ট্রোল সিগন্যাল। তাহলে প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি অপারেশানের জন্য কন্ট্রোল সিগন্যাল জেনারেট হচ্ছে। তাহলে এবার কি অপারেশানটা পারফর্ম হচ্ছে ভাই, সেটা তো আমাকে কন্ট্রোল ইউনিটকে বলতে হবে। আমার হচ্ছে কন্ট্রোল, মানে অপারেশানটা হচ্ছে, ধরো আমি কমপ্লিমেন্ট করছি, কিন্তু আমার সিগন্যালটা আমি পাঠাতে বলছি অ্যাড অপারেশানের, তাহলে তো হবে না। তার মানে আমার এই অপারেশানগুলো মেনশন করা থাকে কার ভেতরে, কোড লেখা থাকে ইনস্ট্রাকশানের ভেতরে। তাহলে ইনস্ট্রাকশানগুলোকে এমনভাবে ডিকোড করতে হবে, ইনস্ট্রাকশানগুলোকে এমনভাবে ডিকোড করতে হবে যে আমাদের এই পার্টিকুলার যে অপারেশানটা তার জন্যই কন্ট্রোল সিগন্যালটা জেনারেট হোক। সেই জন্য আমাদের ইনস্ট্রাকশান রেজিস্টারে এখানে এই অপ কোডের দরকারটা পড়ছে। ধরা যাক একটা ইনস্ট্রাকশান জেনারেট করেছে, তার বাইনারি কোড,
আচ্ছা, এই সার্কিটটা আমাদের কিন্তু পরীক্ষায় দেয়, একদম সিম্পল সার্কিট, এবং এইটার ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা অপারেশান মানে আমাদের পড়তে হবে, কারণ আমাদের নেক্সট আরেকটা যে টপিক আসছে সেটা হচ্ছে ইনস্ট্রাকশান এক্সিকিউশান সাইকেল। মানে একটা ইনস্ট্রাকশান এক্সিকিউট যখন হচ্ছে কি কি স্টেপ ফলো করছে, মানে কোন কোন স্টেপের ভেতর দিয়ে যাচ্ছে, এবং সেই প্রত্যেকটা স্টেপ আমাকে কিন্তু মানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ নোটেশান দিয়ে তার আলাদা মানে ইমপ্লিমেন্টেশান আমাদের কিন্তু দেখাতে হবে, একদম ইজি। কিন্তু এই ইনস্ট্রাকশান এক্সিকিউশান প্রত্যেকটা সাইকেল মানে তার যে প্রত্যেকটা ফেজ, মানে ইনস্ট্রাকশানের এক্সিকিউশান ধরো কমপ্লিট হওয়া পর্যন্ত, মানে আউটপুট তৈরি হওয়া পর্যন্ত, যখন আমি আউটপুট পেয়ে যাচ্ছি তখন তো হয়ে গেল, তখন তো আর ইনস্ট্রাকশানের এক্সিকিউশান কমপ্লিট হয়ে গেল, নেক্সট ইনস্ট্রাকশানের কাছে চলে যাবে প্রোগ্রাম কাউন্টার আপডেট করে। তো তাহলে এখানে দেখো, তাহলে এখন যেটা আমাদের পড়ছি সেটা হচ্ছে যে কন্ট্রোল সিগন্যাল তো বলছি জেনারেট হবে, সেটা প্রত্যেকটা অপারেশানের জন্য কন্ট্রোল সিগন্যাল জেনারেট হবে। তাহলে এবার কন্ট্রোল সিগন্যাল জেনারেট হওয়ার জন্য ইনস্ট্রাকশানের মধ্যে একটা পার্টিকুলার সেকশান আছে অফ কোড, কি অপারেশান পারফর্ম হচ্ছে সেটা আগে না আইডেন্টিফাই করলে আমি কি করে বলবো যে কি কন্ট্রোল সিগন্যাল জেনারেট হবে। সেই জন্য দেখো আমাদের এটা 16 বিট ইনস্ট্রাকশান রেজিস্টার, যেহেতু আমাদের মানে ভেরিয়েবল যে অ্যাড্রেস, ভ্যালুর যে ভেরিয়েবল অপারেন্ড সেটা হচ্ছে 12 বিটের, আর 3টে বিট হচ্ছে অফ কোডের জন্য, আর এটা হচ্ছে লাস্ট বিটটা হচ্ছে অ্যাড্রেসিং মোডের জন্য যেটা একটা ফ্লিপ ফ্লপের ভেতরে আছে। এটা আই হচ্ছে কি একটা ফ্লিপ ফ্লপ। তাহলে দেখো এই অ্যাড্রেসগুলোও পাঠাতে হবে, মানে যার ভেতরে তোমার ভ্যালুগুলো রয়েছে মানে মেমোরি ভেরিয়েবল মানে অপারেন্ড অ্যাড্রেসগুলো তোমাকে কিন্তু ইনপুট হিসেবে ওকে জানাতে হবে। হয়ে গেল। এটা হচ্ছে কিছু আদার ইনপুট, মানে আদার কিছু সিগন্যালও কিন্তু শুধু তো এইটুকু দিয়ে হয় না, তাই এখানে কিছু আদার ইনপুট ঢোকারও রাস্তা আছে, মানে কন্ট্রোল ইউনিটের ভেতরে while generating control signal। আচ্ছা, এবার দেখো প্রথম আমরা যেটা দেখব যে অপারেশনটা কি সেটা আইডেন্টিফাই কি করে হবে না। এই যে দেখো 3টে বিট আমাদের কি বলা আছে যে অপকোড বিট বলে দেওয়া আছে ধরো, তাহলে সেই অপকোডগুলো দিয়েই এখানে আমাদের আইডেন্টিফাই হবে। তো সেই অপকোডটা আইডেন্টিফাই হবে কি করে না, 3টে বিট এটাকে ডিকোড করতে হবে, তাই না? এটা তো এনকোডেড অবস্থায় আছে, এটাকে মানে আমি যদি জিনিসটাকে না বের করতে পারি, ডিসক্লোজ না করতে পারি, তার মানে কি আমি ডিসক্লোজ করব কি করে, ডিকোড করে, যে অ্যাকচুয়াল হোয়াট ইজ দ্য অপারেশান, অ্যাকচুয়াল অপারেশান। তো সেই জন্য দেখো এখানে আমাদের আমাদের কি লাগবে, ডিকোডার লাগবে। ডিকোডার আমরা ডিজিটালে পড়বো। ডিকোডার মানে পরিষ্কার মনে রাখো ডিসক্লোজ করছে। দেখো এখানে ডিকোডারে 8টা লাইন আছে, ঠিক আছে? কেন 8টা লাইন আছে দেখো, 3টে বিটকে ডিকোড করতে গেলে মানে ডিকোডারের লজিক হচ্ছে এরকম,
তোমার যদি n নাম্বার অফ ইনপুট তুমি দাও, তাহলে আউটপুট লাইনটা হবে তোমার 2 টু দি পাওয়ার অফ n। ঠিক আছে, যদি তুমি 3টে ইনপুট দাও, তাহলে 3টে বিটকে ডিকোড করতে গেলে তোমার আউটপুট বেরোবে 8টা লাইন, মানে 0 থেকে 7 অবধি। তার মানে এই 3টে বিট তোমার কি হচ্ছে, এনকোডেড ফর্মে রয়েছে। এটাকে ডিকোড করলে তোমার অ্যাকচুয়াল লাইনটা তো মানে অ্যাকচুয়াল তোমার জিনিসটা বেরোবে। এবার দেখো, এবার এগুলো কি হয়, ট্রু সিগন্যাল বেরোয়। দেখো এটা এখানে 3টে বিট, তো এবার 3টে বিটের জন্য কটা কম্বিনেশান হবে, 8টা কম্বিনেশান হবে, 0 0 0 থেকে স্টার্ট করে 111 অবধি। তা এখানে মনে করো আমি তোমায় দিচ্ছি 0 0 1, আচ্ছা 0 1 0, ধরো তোমার অফকোড দিয়েছে 0 1 0, তার মানে এখানে 0 1 0, তাহলে এটা কত, 0 1 0 মানে হচ্ছে কত, 2। তাহলে এখানে দেখো 2 নাম্বার লাইন কোথায় আছে, এই যে, তাহলে এই 2 নাম্বার লাইন দিয়ে 1 বেরোবে, বাকি লাইনগুলো দিয়ে 0 বেরোবে, তার মানে 7খানা 0 বসে যাবে এখানে। এটাই ডিকোডার লজিক। তাহলে এই সিগন্যালটা মানে এই লাইনটা ট্রু সিগন্যাল হিসেবে বেরোচ্ছে। এবার এই যে সিগন্যালটা ট্রু হিসেবে বেরোচ্ছে, এটা ধরো কোনো না কোনো একটা অপারেশনের জন্য, মনে করো এটা মাল্টিপ্লিকেশনের জন্য, MUL মাল, ঠিক আছে। তার মানে এখানে 00 000 100, তার মানে ওই মেশিনটাতে মাল্টিপ্লিকেশনের জন্য অ্যাকচুয়াল যে কোড সেটা হচ্ছে এইটা। আমরা এখানে এক্সাম্পল হিসেবে 3টে বিট নিয়েছি, এটা তো অ্যাকচুয়ালি 3টে বিট কোড হবে না, এটা আমি বোঝানোর জন্য নিয়েছি। অ্যাকচুয়ালি কোডটা হচ্ছে দেখো, মানে এই সিস্টেমটাতে, এই মেশিনটাতে মাল্টিপ্লিকেশনের জন্য সেট করা আছে 00 000 100, এবং সেটা আইডেন্টিফাই হলো কি করে না, ইনস্ট্রাকশন কোড যেটা 3টে বিট এসছিল অপকোডটা 3 বিট, কিন্তু অ্যাকচুয়াল যে মানে আমাদের অপারেশন কোড সেটা হচ্ছে এখানে এইটা। তো এটা আইডেন্টিফাই হলো কি করে না, 3 বিট যেটা অপকোড, যেটা বাইনারি কোড হিসেবে তোমার জেনারেট হচ্ছে, একটা ইনস্ট্রাকশনের ইকুইভ্যালেন্ট যে বাইনারি কোড তৈরি হচ্ছে বিফোর প্রসেসিং, বিফোর এক্সিকিউশন, তো সেখানে ওই 3 বিট অপকোডটাকে আমরা এখানে ডিকোড করে এটা পেলাম। মানে ডিকোডারের আউটপুট লাইনে যে কম্বিনেশন অফ বিটটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে 00 000 100, অ্যান্ড দ্যাট ইজ মাল্টিপ্লিকেশান। কেন মাল্টিপ্লিকেশান ভাই, এটা আমরা ধরে নিয়েছি, এটা অ্যাজিউম করে নিয়েছি। লেট আস সাপোজ দিস combination of bit indicates that multiplication operation will be done. তাহলে এইবার কিন্তু তোমার কন্ট্রোল ইউনিট জেনে গেল যে আমায় মাল্টিপ্লিকেশান করতে, মানে মাল্টিপ্লিকেশানের জন্য কন্ট্রোল সিগন্যাল দিতে হবে। কিভাবে এটা কন্ট্রোল ইউনিট ইনফর্ম হচ্ছে, এইভাবে হচ্ছে। এবার এখানে এই প্রত্যেকটা ডিকোডেড যে লাইন, এগুলোকে এখানে আমরা এখানে নাম দিয়েছি D0 D1 D2, লাস্ট লাইনটা হচ্ছে D7। আচ্ছা, এইবার এটা হচ্ছে ক্লক। এই যে টি বলে যে লেখাটা দেখছো, এটা হচ্ছে ক্লক সিগন্যাল। তার মানে দেখো, আমরা ক্লক সিগন্যাল ব্যাপারটা হচ্ছে এটা কাউন্টার বলে একটা আমাদের চিপ আছে, ঠিক আছে, কাউন্টার একটা ডিভাইস, ওটা অ্যাকচুয়ালি সিকোয়েন্সিয়াল সার্কিট, ওটা আমরা ডিজিটালে পড়ব। ও কি করে, এই মানে কাউন্টিং লজিকটা জেনারেট করে। যেমন ট্রাফিক সিগনালে দেখবে মানে কাউন্টার লাগানো থাকে, 10 মিনিট ধরো ওয়েটিং টাইম, তাহলে 10 9 7 6 5 4 3 2 1 0, তাহলে ওটা কী হচ্ছে, ওটা ডিক্রিমেন্ট কাউন্টার লাগানো আছে, মানে ওটা ডাউন কাউন্টার লাগানো আছে, যেটা আমরা ডিজিটালে পড়বো। মানে কাউন্টার দুরকম হয়, একটা হচ্ছে আপ কাউন্টার, একটা হচ্ছে ডাউন কাউন্টার। আমাদের ঘড়িতে যেটা থাকে সেটা আপ কাউন্টার থাকে, ঠিক আছে, মানে সেকেন্ডের কাটাটা তোমার 0 থেকে 59 অবধি যাচ্ছে, যেই 60 সেকেন্ড হয়ে যাচ্ছে আবার রিসেট হয়ে যাচ্ছে, রিসেট হয়ে আবার 0 থেকে স্টার্ট করছে। এই যে একটা করে টিক 0 আবার টিক 1 আবার টিক, মানে এটাকে টিক কাউন্ট আমরা বলছি। এই যে 0 1 2 3 এইভাবে আস্তে আস্তে ইনক্রিমেন্ট হতে হতে আবার রিসেট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার কাউন্টারের এই যে স্টেট, সেকেন্ডের কাঁটাটার স্টেট তাহলে কটা,
60খানা, ঠিক আছে? তাহলে 60খানা স্টেট, তাহলে যেই 59 হয়ে যাবে তাহলে 60টা স্টেট কমপ্লিট হয়ে যাচ্ছে, আবার রিসেট হয়ে যাবে। সেটা সার্কিটের মধ্যেই লজিক করা আছে। ওটা কাউন্টার চ্যাপ্টারে আমরা ওটা আলোচনা করব। এগুলো কিন্তু খুব মানে অ্যাডভান্স আলোচনা। ব্যাপারটা হচ্ছে কিছু কিছু মানে আছে যারা পড়ায় একদম বেসিকগুলো আলোচনা করে, ওই রেজিস্টারের টুকটাকে একটু ট্রান্সফার পড়িয়ে দিল, একটুখানি বলে দিল 2 রকম অ্যাড্রেসিং মোড, এইসব জায়গা কিন্তু স্কিপ করে চলে যাবে। কিন্তু আমরা এগুলো স্কিপ করি না, যত প্যাঁচালো জিনিস আমরাই পড়াই এবং নিউমেরিক্যাল আমরাই সলভ করাই। আমরা ইজি জিনিসগুলো বেশি সময় নষ্ট করব না, আমি বলেই দেবো যেটা ইজি ওটা সময় নষ্ট করব না। যেগুলো প্যাঁচালো জিনিস সেগুলোতে আমরা একদিন কেন 10 দিন লাগলেও সেটা ধরে থাকবো। এটা তো এখন কিছুই না, এটা প্যাঁচালো যে জিনিসটা শুরু হবে সেটা এখান থেকে শুরু হবে, এবং এটা পরীক্ষায় দেয়, এমনকি এটা এমসিওতেও দেয় এই ডায়াগ্রামটা। এই করসপন্ডিং যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে ইনস্ট্রাকশন সাইকেল। তাহলে ইনস্ট্রাকশন সাইকেল কিন্তু এই মানে ভাই ও কী করে ইনস্ট্রাকশনটা এক্সিকিউট কিভাবে হবে? কন্ট্রোল সিগন্যাল যতক্ষণ না জেনারেট হচ্ছে, এবার কন্ট্রোল সিগন্যালের লজিক আমি যদি না জানি তাহলে ইনস্ট্রাকশন সাইকেল আমি বুঝতে পারবো না। এবং এখন এগুলো কিন্তু অ্যাকুরেট অ্যান্সার না লিখে আসলে পুরো কেটে দেবে, উল্টোপাল্টা লিখলেই এখন কেটে দেবে কিন্তু। আচ্ছা দেখো, আমরা এখানে যদি সকাল থেকে উঠে কোনো কাজ করি, সেটা আমি ঘড়ি দেখে স্টার্ট করি, আমার একটা ক্লক আছে, তাহলে কি হয়, কাজটা ইন টাইম হয়। প্রথমে আমি ব্রাশ করছি, তারপরে আমি ব্রেকফাস্ট করছি, তারপরে আমি স্নান করছি, তাহলে এটা কি হচ্ছে, আমি এটা ঘড়ি দেখে করছি, তার মানে সেটা কি হচ্ছে, সিনক্রোনাইজ ওয়েতে হচ্ছে, তাই না? আর যখনই আমি ঘড়ি ছাড়া করছি তখন কি হচ্ছে, ওভারল্যাপ হচ্ছে। মানে যখন আমি ব্রেকফাস্ট করছি, ব্রেকফাস্টের আমার কোনো টাইমের কোনো হিসেব নেই, যখন স্নানে যাচ্ছি সেই টাইমটার কোনো হিসেব নেই, তখন সেটা অ্যাসিনক্রোনাস ওয়েতে হচ্ছে, মানে এটা সিনক্রোনাইজেশন কিছু থাকছে না। তাহলে ঘড়ি দেখে করছি যখন, এটা সিনক্রোনাইজেশন থাকছে। সেই জন্য আমাদের সিস্টেমেও মানে একটা কিন্তু ক্লক মেনটেন হয়, যেটাকে সিস্টেম ক্লক বলে। মানে ক্লকের এগেনস্টে কি হয়, তালমিলটা থাকে। তাহলে এই যে অপারেশনগুলো এখানে দেখালাম, এই যে ডিকোড হচ্ছে, ঠিক আছে, কন্ট্রোল সিগন্যালটা যে জেনারেট হচ্ছে, তাহলে এই ব্যাপারটাকেও কিন্তু একটা সিনক্রোনাইজড ওয়েতে করার জন্য একটা ক্লক মেনটেন করা হচ্ছে। এবার ক্লক মানে কি, এটা কিন্তু ঘড়ি না। সিস্টেম ক্লক বলতে বোঝানো হচ্ছে একটা কাউন্টিং লজিক আছে, ঠিক আছে, একটা কাউন্টিং লজিক আছে, তার ভেতরে কমপ্লিট করতে হবে। এখানে কাউন্টিং লজিকটাকে ধরে নেওয়া হয়েছে 16টা। ধরো ট্রাফিক সিগন্যালে 10 আছে, তার মানে 10 সেকেন্ড ওয়েটিং টাইম, ঠিক আছে, যেই 0 হয়ে যাবে তখন গাড়ি ছেড়ে দেবে, তাহলে ওটা সেট করা আছে। মানে 10 সেকেন্ড, 10টা সেকেন্ড মানে কি, 10টা স্টেট, ঠিক আছে, 10টা স্টেট কিন্তু, মানে 0 মানে 10 থেকে শুরু করে 00000 অবধি 10টা স্টেট। আবার কি হয়ে যায়, রিসেট হয়ে যায়। তার মানে কি, এই যে ক্লকটা আমরা দেখে কি করছি, আমরা একটা সিনক্রোনাইজেশন রাখছি ট্রাফিকের মধ্যে, না ওটা অ্যাসিনক্রোনাস ওয়েতে যে কেউ যেখান সেখান দিয়ে চলে যেত। তো এটা একটা কি কাউন্টার লাগানো থাকছে। তো এইখানেও এই যে অপারেশনগুলো হচ্ছে, এটা কিন্তু একটা ক্লকের এগেনস্টে হচ্ছে, এবং এই ক্লকটা হচ্ছে কি একটা কাউন্টার। এ কি করে, এ তোমার কাউন্টিং পালস জেনারেট করে। তা আমাদের এখানে টোটাল কটা মানে কাউন্টিং পালস নেওয়া হয়েছে, তার ভেতরে কমপ্লিট করতে হবে, সেটা হচ্ছে 16টা, 0 থেকে 15 অবধি। এই হচ্ছে তোমার কাউন্টার, এটা হচ্ছে সিকোয়েন্স কাউন্টার বলা হয়, ঠিক আছে। সিকোয়েন্স কাউন্টার তোমার এই পালসটা জেনারেট করবে, মানে কাউন্টিং পালসটা জেনারেট করার জন্য এই সার্কিটটা রয়েছে, এবং এটা 4 বিট সিকোয়েন্স কাউন্টার, ঠিক আছে, 4 বিট সিকোয়েন্স কাউন্টার। 4 বিট সিকোয়েন্স কাউন্টার, দেখো 4 মানে কত, 2 টু দি পাওয়ার অফ 4 মানে কত হবে, 16। তাহলে 4 বিট সিকোয়েন্স কাউন্টার কটা কাউন্টিং পালস জেনারেট করে, 16টা। এবার দেখো এই কাউন্টিং সিগন্যালটা কি হচ্ছে,
1/1 জেনারেট করছে, তো তার মানে এর ভেতরে একটা ইনক্রিমেন্টাল লজিক থাকবে। দেখো প্রথমে 4টে 0, তারপরে 0001, তারপরে 0010, তাহলে এইভাবে 16টা জেনারেট হবে। মানে লাস্টেরটা কি হবে, লাস্ট সিগন্যালটা হবে 4টে 1, তাই না? 4 বিটের যদি নাম্বার হয় তাহলে রেঞ্জটা কি হবে, 4টে 0 থেকে শুরু হবে, 4টে 1-এ গিয়ে শেষ হবে। তার মানে 0 থেকে 15, মানে 16টা ভ্যালু, তার মানে 16টা কাউন্টিং পালস বা ক্লক পালস। এবার এটা সব থেকে ভালো টার্মটা হচ্ছে ক্লক পালস, ঠিক আছে? তাহলে 16টা ক্লক পালস। এবার এই যে কাউন্টারটাকে তো এগিয়ে নিয়ে যেতে হবে, তার জন্য একটা ইনক্রিমেন্টাল লাগানো আছে, এর ভেতরে একটা মানে ইনক্রিমেন্ট লজিক আছে, মানে 1/1 ইনক্রিমেন্ট হচ্ছে। এবার দেখো যেই 16টা সিগন্যাল জেনারেট হয়ে যাবে তখন তো এটা আর কাজ করবে না, 16 অবধি এটা লিমিট করা আছে। তখন আবার কি হয়, যেই 16টা সিগন্যাল জেনারেট হয়ে যাবে, মানে আফটার 15 ক্লক পালস, ওটা ব্যাক করে চলে যাবে আবার 0-তে, মানে রিসেট হয়ে যাবে। সেই জন্য বলছে এটাকে কিন্তু আবার রিসেট করা যায়, রিসেট করতে হবে, তাহলে ওটা তোমার আবার স্টার্ট হয়ে যাবে। তাহলে এখানে দেখো আমাদের 4 বিট সিকোয়েন্স কাউন্টার। তাহলে দেখো 4টে সিগন্যাল, এখানে 4 বিট, তো তাহলে এবার যদি কেউ ভাবো যে এই 4টে বিট তাহলে 4টে ক্লক পালস, না ভাই, 4টে বিট থেকে কতগুলো কম্বিনেশান বেরোবে, মানে এটাকে ডিকোড করতে হবে। মানে 4 বিটের সিকোয়েন্স কাউন্টার 16টা সিগন্যাল জেনারেট করছে, তাহলে সেটা কিভাবে বের করব, ডিকোড করে বের করতে হবে। তাহলে দেখো আমাদের তাহলে ডিকোডারে এই 4টে ইনপুট পাঠিয়ে দাও। তাহলে ডিকোডারে যদি এই 4টে ইনপুট তুমি পাঠিয়ে দাও, তাহলে ডিকোডার এটাকে কি করবে, ডিকোড করবে। ডিকোড করে এবার আমি কি বলেছি, n নাম্বার অফ যদি ইনপুট দাও, আমি ডিজিটাল ক্লাসে ডিকোডার করাবো, ওখানে অবশ্য আরও ডিটেলসে করবো, অতটাও এখানে দরকার নেই, এখানে বেসিক ডিকোডারের লজিকটা জানলেই এটা আমাদের হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমাদের এই যে সিলেবাসটা রয়েছে, এখানে প্রথম চ্যাপ্টারটাতে কিন্তু ডিজিটাল ইলেকট্রনিক্সটাই দেওয়া আছে, মানে পুরো 100 নম্বরে ডিজিটাল ইলেকট্রনিক্সটা ধরতে গেলে আমাদের একটা চ্যাপ্টারের মধ্যে দিয়ে দিয়েছে। তাহলে এখানে সুবিধাটা হচ্ছে কি, আমাদের যেহেতু ডিজিটাল ইলেকট্রনিক্স একটা আলাদা সাবজেক্ট হিসেবে আমরা পড়ছি, তাহলে কম্পিউটার অর্গানাইজেশনের মধ্যে যে ডিজিটাল ইলেকট্রনিক্সটা চ্যাপ্টার 1-এ রয়েছে, ইউনিট 1-এ রয়েছে, সেটা আমাদের আর ডবল করে পড়তে হবে না। আচ্ছা, তাহলে এখানে দেখো 16টা সিগন্যাল, তাহলে কি হচ্ছে 0 থেকে 15 অবধি 16টা ডিকোডেড সিগন্যাল বেরোবে। এই সিগন্যালগুলোকে এখানে আমরা নাম দিয়েছি টি দিয়ে, ঠিক আছে, মানে ক্লক পালস। তাহলে T0 থেকে T15 অবধি 16টা সিগন্যাল ঢুকছে। এই 16টা কাউন্টার সিগন্যাল মানে ক্লক পালস, এটাও কিন্তু কন্ট্রোল ইউনিটের কাছে পাঠাতে হবে। তার মানে কন্ট্রোল ইউনিট যে কন্ট্রোল সিগন্যালটা জেনারেট করছে সেটাও কিন্তু গাইডেড, মানে তার যে সিনক্রোনাইজেশনটা বজায় থাকছে এই 16টা ক্লক পালসের এগেনস্টে। তাহলে এই সার্কিটটা বোঝা গেল। এবার এর টাইমিং ডায়াগ্রামটা দেখলে এর অপারেশনটা আমরা বুঝতে পারবো। এটা হচ্ছে সার্কিটটা বুঝলাম, এগুলোই এখানে লেখা আছে, ঠিক আছে। এবার দেখো আমি কি বলেছি, এগুলো বাইনারি সিগন্যাল, এটা আমি প্রথম আরেকদিন বলেছিলাম। তো বাইনারি সিগন্যাল এটা তো এটা মানে সেকেন্ডের কাটার মতন, এটা টিক 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 করে চলতে থাকছে। তাহলে এটা কি হচ্ছে, এটা একবার অন হবে একবার অফ হবে। তাহলে এটা হচ্ছে ওপরটা উঠছে মানে অন, নিচে নামছে মানে এটা অফ। এটাকে বাইনারি ওয়েভ বলে, ঠিক আছে, বাইনারি ওয়েভ। তাহলে বাইনারি ওয়েভ, ওপরটা অন নিচেরটা অফ। তাহলে ওরা এখানে একটানা কতগুলো ধরে নিয়েছে, ঠিক আছে, টোটাল কটা পালস ধরেছে, মোটামুটি ধরো 1 2 3 4 5 6, টোটাল 7খানা ক্লক পালস এখানে দেখিয়েছে, ঠিক আছে। মানে এই উঠছে এই নামছে, মানে এটা একটা পিরিয়ড কমপ্লিট হচ্ছে, ঠিক আছে, এই উঠছে এই নামছে, মানে এই একটা পিরিয়ড শেষ হলে এই উঠছে এই নামছে। এটা আর একটা, মানে এই আবার এখানে উঠছে এই নামছে। তো এখান থেকে ধরেছে, মানে এটাকে T0 ধরেছে, মানে এটা হচ্ছে প্রথম ক্লক পালস, তারপরেরটা T1, তারপরেরটা T2। আর আমাদের নিয়মে এখানে যেহেতু বইতে 16টা ক্লক সিগন্যাল বলেছে, তার মানে এটা 15 অবধি যাওয়ার পর আবার কি হয়ে যাবে, রিসেট হয়ে যাবে।
15 অবধি যাওয়ার পর রিসেট হয়ে যাবে। এবার আমাদের এখানে তো জায়গা বেশি নেই, তাই এখানে 16টা ক্লক পালস আর দেখায়নি, কিন্তু তার জায়গা বেশি লেগে যাবে। তো এখানে মানে ডায়াগ্রামে আমাদের 16টা কাউন্টার বলেছে, মানে 16টা ক্লক পালস জেনারেট হবে, কিন্তু এখানে আমরা টাইমিং ডায়াগ্রামটা আঁকার সময় এটা ধরে নিয়েছি 4টে, মানে ম্যাক্সিমাম 4টে ক্লক পালস তৈরি হবে, কারণ এখানে 16টা সিগন্যাল আঁকার জায়গা নেই। তার মানে আফটার ফোর্থ ক্লক সিগন্যাল, আফটার ফোর্থ ক্লক পালস ক্লক উইল বি রিসেট, এটা ধরে অ্যাজাম্পশন করে নেওয়া হলো। আচ্ছা, তাহলে এখানে দেখো এটা অ্যাজাম্পশন করে নিলাম যে আফটার ফোর্থ ক্লক পালস ক্লক উইল বি রিসেট। এই জন্য দেখো আবার T4 হওয়ার পরেই আবার এটা T0 থেকে স্টার্ট হয়ে গেছে, মানে আবার রিসেট হয়ে গেছে। এবার এখানে একটা অপারেশন আছে, এটাকে বুঝতে হবে। আচ্ছা, ক্লকটা যে রিসেট হবে, ঠিক আছে, রিসেট হবে, তার জন্যও কিন্তু একটা সিগন্যাল আছে, এই যে এটা হচ্ছে ক্লিয়ার সিগন্যাল, ক্লিয়ার এসসি, মানে ক্লিয়ার সিকোয়েন্স কাউন্টার। কারণ সিকোয়েন্স কাউন্টারের মধ্যে দেখবে একটা লাইন আছে ক্লিয়ার বলে, তার মানে এই ক্লিয়ার সিগন্যালটা যখন ঢুকবে তখন ক্লক রিসেট হয়ে যাবে। তাহলে এইখানে এটা ক্লিয়ার সিগন্যালটা দেখানো হয়েছে। দেখো ক্লিয়ার সিগন্যালটা প্রথমে দেখো নিচে রয়েছে, ঠিক আছে, নিচে, তার মানে কি ক্লিয়ার সিগন্যাল এখনো পাঠায়নি, মানে ক্লিয়ার সিগন্যাল ডাউন লাইন মানে কি অফ, মানে 0। দেখো এটা কিন্তু এইবার কিন্তু উঠে গেছে, এইখানে উঠলো, তাহলে এইখানে যে ক্লিয়ার সিগন্যালটা উঠলো, তার মানে এইখানে কি হয়ে যাবে, এই যে T4 সিগন্যালের পরেই এবার এটা রিসেট হয়ে যাবে। মানে এইখানে ক্লিয়ার সিগন্যাল যেই হাই হয়ে যাচ্ছে, ক্লিয়ার সিগন্যাল মানে কি কাউন্টারটাকে রিসেট করে দেবে, মানে রিসেট করে দেবে মানে কি আবার ইনিশিয়ালাইজ করে দেবে T0-তে। তা এবার ক্লিয়ার সিগন্যালটা অ্যাক্টিভ হচ্ছে কখন, এটা আফটার থার্ড ক্লক পালস অ্যাক্টিভ হচ্ছে, এই যে এইখানে অ্যাক্টিভ হচ্ছে আফটার থার্ড ক্লক পালস, এটা হচ্ছে আফটার থার্ড ক্লক পালস। এই থার্ড ক্লক পালসের পর এটা অ্যাক্টিভ হচ্ছে। অ্যাক্টিভ বোঝাবো কি করে না, অ্যাক্টিভ বোঝাবো আমরা এটাকে হাই রেখে, ঠিক আছে, অ্যাক্টিভ বোঝাতে গেলে এটা আমাকে কিন্তু ওপরে হাই রাখতে হবে। তার মানে ক্লক, মানে ক্লিয়ার সিগন্যাল এইটা হাই রয়েছে, তার মানে ক্লক কিন্তু এবার ক্লিয়ার হয়ে যাবে, কাউন্টার এবার ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার যেই হয়ে যাবে, এবার দেখো T0, আচ্ছা এটা কিন্তু এবার ক্লক ক্লিয়ার করে দিল, করে দিয়ে এবার ক্লিয়ার সিগন্যাল কি হয়ে যাবে, ডাউন হয়ে যাবে। ক্লিয়ার করে দিল তো, এবার ওর কাজ শেষ, এবার ও ডাউন হয়ে যাবে। তাহলে এবার দেখো এবার কিন্তু আর T5 হবে না, এবার T0 হবে। মানে আমরা এখানে আফটার ফোর্থ ক্লক সিগন্যাল আমরা বলছি, মানে ফিফথ ক্লক সিগন্যাল আমরা বলছি ক্লক উইল বি রিসেট, সেটা এখানে অ্যাজাম্পশন ধরে নিয়েছি। তাহলে আবার এখানে T0-তে ব্যাক করে গেল। এইবার এখানে মাঝখানে এইগুলো কি হচ্ছে, দেখো D3 এটাই হচ্ছে আসল অপারেশন। D3 অপারেশনটা এটা বুঝতে গেলে দেখো D3 মানে হচ্ছে এই যে অপকোডকে ডিকোড করে যে 8টা ডিকোডের যে আউটপুট লাইন বেরোচ্ছে, D3 মানে হচ্ছে এই লাইনটা। এবার এই D3 এই লাইনটা কি হচ্ছে তোমার 1 হচ্ছে, তার মানে D3 এটা কোনো না কোনো একটা অপারেশনকে ইন্ডিকেট করছে, ঠিক আছে। এই যে আউটপুট D3 ফ্রম দ্য অপারেশন ডিকোডার বিকামস অ্যাক্টিভ অ্যাট দ্য এন্ড অফ টাইমিং সিগন্যাল T2, এটা আমরা এক্সাম্পল হিসেবে ধরে নিলাম D3, তুমি D2ও ধরতে পারো, ঠিক আছে। ডিকোডেড সিগন্যাল যেটা বেরোচ্ছে, দ্যাট ইন্ডিকেটস দ্য হোয়াট উইল বি দ্য অ্যাকচুয়ালি অপারেশন, কি অপারেশনটা পারফর্ম হবে, ঠিক আছে, সেইটাকে এখানে আমরা D3টাকে ধরলাম। এই যে আউটপুট D3 ফ্রম দ্য অপারেশন ডিকোডার বিকামস অ্যাক্টিভ অ্যাট দ্য এন্ড অফ টাইমিং সিগন্যাল T2, এবং এটাও অ্যাজাম্পশন হিসেবেই ধরছি যে দেখো D3 দিয়ে বোঝাচ্ছি তো, তাহলে D3 প্রথমে দেখো লো লাইন, লো লাইন মানে কি, এটা তোমার
কোনো কাজ করছে না, মানে D3 অপারেশান ইজ নট ডান, মানে D3 অপারেশান এখন পারফর্ম হচ্ছে না। D3 ইজ অপারেশান, মেবি ইউ ক্যান assume that D3 operation is increment operation, so it is not happening, D3 operation is not done, তাহলে এখন কি হবে, D3 will be written as low line, low line indicates the off signal, off signal মানে কি জিরো দিয়ে ইন্ডিকেট করি, বাইনারি ওয়েভ যেহেতু এটা, সেই জন্য দেখো এটা কিন্তু একটা হরাইজন্টাল লাইন। এইবার D3 সিগন্যালটা let us assume it is active after T1 clock pulse or at T2 clock pulse, মানে T2 টাইমে D3 অপারেশনটা অ্যাক্টিভ হলো, মানে দিস অপারেশন উইল বি পারফর্ম নাও। তাহলে এখান থেকে দেখো D3 সিগন্যালটাকে এবার তুলে দিতে হবে। এটা আমি বলেছিলাম যে ওরা কি করছে এখানে দেখো, এই যে T2 মানে অ্যাট T2 টাইমে, T2 ক্লক মানে ক্লক পালসে, এটা তো ঘড়ির টাইম না, এটা হচ্ছে ক্লক পালস, এই ক্লক পালসগুলোও কিন্তু এক একটা সিগনাল, এই সিগনালগুলো আবার কন্ট্রোল ইউনিটের মধ্যে যাচ্ছে, তাহলে কন্ট্রোল ইউনিট বুঝে যাচ্ছে যে কোন ক্লক পালসে কোন অপারেশন অ্যাক্টিভ হচ্ছে, তাই না, কোন ক্লক পালসে কোন অপারেশন অ্যাক্টিভ হচ্ছে। তাহলে এবার মনে করো D3, এখানে দেখো দেখবে একটুখানি অ্যালাইনমেন্ট রয়েছে, এই যে হাই যখন হচ্ছে পুরো এরকম 90 ডিগ্রিতে হাই হচ্ছে না, কিন্তু এটা হাই যখন হচ্ছে একটু বেঁকে হচ্ছে, এটার কারণ কি, এটা প্রোপাগেশন ডিলে বলে। তার মানে যখন তোমার ক্লক পালসটা টাইম আসছে, মানে আমরা বলছি এখানে T2 ক্লক পালসে তোমার D3 অপারেশনটা স্টার্ট হচ্ছে, সো D3 সিগন্যাল বিকামস, ইট উইল টেক হাই রাইজ, তাই না, মানে এটা রাইজিং এজ বলে। তাহলে রাইজিং এজটা একটু অ্যালাইন হয়ে যাবে ডান দিকে, তার কারণ হচ্ছে T2 ক্লক পালসের সঙ্গে সঙ্গে কিন্তু D3 হাই হচ্ছে না, মানে এটা পুরো 90 ডিগ্রিতে হচ্ছে না, কারণ কিছুটা প্রোপাগেশন ডিলে হয়, সেই জন্য খানিকক্ষণ বাদে হয়, ঠিক আছে, খানিকক্ষণ বাদে হয়, মানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, খুব ফ্র্যাকশন অফ সেকেন্ড এটা কি হয়, একটু ডান দিকে এরকম হেলে যায়, বুঝতে পারলে, তার মানে এইটুকুনি কি হয়, এখানে দেখলে বুঝতে পারবে হালকা একটুখানি ডান দিকে হেলিয়ে দিয়েছে, তার মানে এটা কি করেছে, ওইটুকুনি বলছে ফ্র্যাকশন অফ সেকেন্ড ডিলে হচ্ছে। তো আমরা এখানে স্ট্রেট লাইন এরকম 90 ডিগ্রিতে এটাকে করতে পারি। তো যাই হোক, তাহলে এখন আমাদের যেটা ব্যাপার যে D3 এই অপারেশনটা এখন স্টার্ট হয়ে গেল, D3 অপারেশন এই স্টার্ট হয়ে গেল, তাহলে এটা এখন হাই হয়ে যাচ্ছে, কখন হচ্ছে না, অ্যাট T2 সিগনালে, মানে T2 ক্লক পালসে এটা স্টার্ট হচ্ছে। এবার দেখো D3 অপারেশনটা এখানে হতেই থাকছে, ঠিক আছে, D3 অপারেশনটা এখানে কি হচ্ছে, এটা থামায়নি, কিন্তু এটা একটা সময় থেমে যাবে, তুমি মনে করতে পারো এখানে থেমে যাবে, তাহলে এখানে তুমি এরকম নিচে নামিয়ে দিতে পারো, আরেকটু কি হবে, থামার সময় কিন্তু আরেকটু ডান দিকে দেখো অ্যালাইন হয়ে যাচ্ছে, মানে যখনই থামার কথা তখন না থেমে খানিকক্ষণ বাদে থামছে, বা এটাকে আমরা এরকম 90 ডিগ্রি হিসেবেও নিচে নামিয়ে দিতে পারি, ধরো এই যে নামিয়ে দিলাম, ঠিক আছে, এবার এখানে আবার লো লাইন করে দিলাম, মানে এখানে অপারেশনটা কমপ্লিট হয়ে গেল, মানে T4 ক্লক পালসে এটা কমপ্লিট হয়ে গেল, ওরা এটা কি করেছে, ওরা এটাকে পুরো টেনে দিয়েছে, মানে এটা অপারেশনটা চলছে। আচ্ছা, কোন ক্লক পালসে, T2 ক্লক পালসে, তো T2 ক্লক পালসে এটা হাই হচ্ছে, না এটা অ্যাকচুয়ালি T2 ক্লক পালসে না, দেখো এন্ড অফ দ্য T2 অ্যান্ড স্টার্টিং অফ দ্য T3, মানে এটা আমরা ধরবো, মানে এই রকমভাবে একটা পিরিয়ডকে আমরা ধরি, মানে যেখানে তোমার দেখো T2 সিগন্যাল, এগুলো কি ইন্ডিভিজুয়াল ক্লক পালসগুলোকেও দেখিয়েছে, দেখো এখানে T0টা হাই, মানে ক্লক এখানে T0 হাই, মানে কি T0 এটা ইন্ডিভিজুয়াল পালস, ইন্ডিভিজুয়াল সিগন্যাল এটা, ঠিক আছে, দেখো T0টা এখানে হাই, T0 কতক্ষণ হাই, এই অবধি, দেখো যখন T0টা হাই তখন ভালো করে খেয়াল করো
T1 T2 T3 T4 এরা কিন্তু ডাউন লাইন, দেখো, কারণ এখানে তো T0 বোঝাই, মানে অ্যাকচুয়ালি এটা এইখানে আমরা লিখি না, ঠিক আছে, এন্ড অফ দ্য পিরিয়ড আমরা এটাকে লিখি, ঠিক আছে, এন্ড অফ দ্য পিরিয়ড এটা লিখি। এবার আমরা একটা জিনিস বলেছিলাম আগের দিন, যে এখানে কোনো অপারেশান যদি তোমার স্টার্ট হয়, তোমাকে আগে ডিসাইড করতে হবে এই ক্লক পালসের সে রাইজিং এজে স্টার্ট করবে না ফলিং এজে স্টার্ট করবে। যদি কোনো অপারেশান রাইজিং এজে স্টার্ট করে তাহলে নেক্সট ক্লক পালসের ও রাইজিং এজে গিয়েই কমপ্লিট হবে, বুঝতে পেরেছো? যেমন এখানে দেখো, যখন ক্লকটাকে মানে কাউন্টারটাকে ক্লিয়ার করছে, ক্লিয়ার সিগন্যাল যখন হাই হচ্ছে, তখন এটা T3তে এসে হাই হচ্ছে, তারপরে T3তে এটা কিন্তু দেখো রাইজিং এজে গিয়ে হাই হচ্ছে, মানে এই ক্লিয়ার সিকোয়েন্স কাউন্টার, দিস ইজ অলসো অ্যান অপারেশন। দিস ক্লিয়ার অপারেশন starts at T3 clock pulse on the rising edge of the clock, এবং এটা কমপ্লিটও যখন হবে তখন দেখো T4 এ কমপ্লিট হচ্ছে, অ্যান্ড T4 হোল্ডস দ্য রাইজিং এজ অলসো। যখন এটা কমপ্লিট হচ্ছে, এই যে এটাকে যদি তুমি এরকম লাইনটাকে সোজা করে দেখাও, আমি জানি না কতটা বোঝাতে পারলাম, বুঝতে না পারলে জিজ্ঞেস করবে। এবং এই টাইমিং ডায়াগ্রামটা আমরা ডিজিটাল ইলেকট্রনিক্স তো এখনও পড়িনি, সেই জন্য একটু অসুবিধা হতে পারে, এটা ডিজিটাল ইলেকট্রনিক্সের পার্ট। তাহলে দেখো, এই যে ক্লিয়ার অপারেশনটা এই যে নিচে নেমে যাচ্ছে, সেটা কিন্তু নেক্সট রাইজিং এজেই আবার নিচে নেমে যাচ্ছে। তার মানে কোনো একটা অপারেশন যদি রাইজিং এজে স্টার্ট হয়, সেটা আবার রাইজিং এজেই এন্ড হবে নেক্সট ক্লক পালসে। তাহলে এবার দেখো, এখানে ক্লকগুলোর আবার ইন্ডিভিজুয়াল কি দিয়েছে, মানে ওয়েভগুলো দেখিয়েছে। এইগুলো হচ্ছে কি ইন্ডিভিজুয়াল ওয়েভ, ক্লকগুলোরও এক একটা ওয়েভ দেখিয়েছে। এটা হচ্ছে ক্লক, ক্লক হচ্ছে একটা তোমার কার্ভ, ঠিক আছে, অন অফ করে এটা একটা কার্ভ। এবার দেখো T0 যখন হাই, T0 মানে কি প্রথম ক্লক সিগন্যাল, প্রথম কাউন্টারটা এখানে 0। তাহলে দেখো বাকিগুলো T1 T2 T3 এগুলো, এটা আঁকাটা কোনো ব্যাপার না, আমি যদি লজিকটা বুঝে যাই। T0 যখন হাই হবে, T0 হাই হচ্ছে মানে কি এইখানে ক্লক পালসটার নাম T0 দিচ্ছি, ঠিক আছে। দেখো এটা কি রাইজিং এজ, তো ক্লকের এটা রাইজিং এজ, এই যে এটা দেখো ক্লকের রাইজিং এজ। তো তাহলে দেখো T0 সিগন্যালটা যখন মানে অ্যাক্টিভ হচ্ছে, রাইজিং এজে হচ্ছে। এবার T0 সিগন্যালটা যখন নেমে যাচ্ছে, তখন দেখো সেই রাইজিং এজেই নেমে যাচ্ছে। এই যে নেমে যাচ্ছে মানে কি রাইজিং এজে নেমে যাচ্ছে, তার মানে কি T0 ক্লক পালসটা হয়ে গেল। এবার ইনক্রিমেন্ট হয়ে 1 হবে, মানে নেক্সট ক্লক পালস। আচ্ছা, T0 যতক্ষণ হাই ছিল এই অবধি, দেখো তখন T1 0 ছিল, T2ও 0 ছিল, T3ও 0 ছিল, T4ও 0 ছিল। তাহলে T1টা 1। তাহলে দেখো ডিকোডারে কোন সিগন্যালটা পাস হবে, ডিকোডারের তো এটা লাগানো আছে ইনপুটটা, দেখো ডিকোডারে এই প্যাটার্নটা যাবে 1 0 0 0, কেন T0টা যখন 1 বাকিগুলো 0, তাহলে ডিকোডারে এই যে ইনপুটটা কি দিয়ে বেরোচ্ছে, এই ডিকোডেড সিগন্যালগুলো বেরোচ্ছে কিন্তু এই ডিকোডার দিয়ে, ঠিক আছে। তাহলে ডিকোডারের ভ্যালুটা আবার কন্ট্রোল ইউনিটের সাথে অ্যাটাচ করা আছে, তাহলে এই প্যাটার্নটা যাবে। ওটা এখানে আমাদের ছোট করে দেখানো হয়েছে, 4টে সিগন্যাল অবধি নিয়ে এটাকে আবার রিসেট করে দেওয়া হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা 16টা সিগন্যাল নিয়ে এটা করা হবে, এর জায়গা কম বলে এটা করা হচ্ছে। আচ্ছা, তারপরে দেখো T1 যেই নেমে যাবে তখন দেখো T2 হাই হয়ে যাবে, T1 যেই নেমে যাবে তখন T2 হাই হয়ে যাবে। তারপরে নেক্সট ক্লক পালস 1, এখন না T0 পরে T1, তাহলে T1 নেমে গেল, দেখো T1 নেমে T0 নেমে গেল, তাহলে এবার T1 হাই হয়ে যাবে। তাহলে T1 যেই হাই হয়ে যাচ্ছে তখন দেখো T0টা তখন 0, T2 T3 T4ও তখন 0, তারপরে T1টা তখন 1। তাহলে প্যাটার্নটা কী দাঁড়াচ্ছে 0 1 0 0। এই প্যাটার্নটাই ডিকোডেড হয়ে বেরোচ্ছে, এটাই তোমার কন্ট্রোল সিগন্যালের কাছে যাচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে, এগুলো সব ইন্ডিভিজুয়াল ক্লকের সিগন্যালগুলো দেখিয়েছে। D3টা হচ্ছে কোনো একটা পার্টিকুলার অপারেশানেরটা দেখিয়েছে, মেবি ইট মে বি ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট অর অ্যাডিশন অর অ্যান্ড অর এক্স অর হোয়াট এভার মেবি। আর ক্লকটাকে রিসেট করার জন্য একটা ক্লিয়ার বলে সিগন্যাল তোমার কাউন্টারের ভেতরে যাবে,
সেটা হচ্ছে ক্লিয়ার এসসি নাম দেওয়া হয়েছে এবং তার ক্লক পালস মানে তার ওয়েভটাকেও দেখানো হয়েছে। এবং কখন হচ্ছে না, এটা অ্যাট দ্য এন্ড অফ T3 মানে T4 ক্লক পালস। যেহেতু এখানে 4টে ক্লক পালসকে আমরা ধরে নিয়েছি যে 4টে, আফটার 4th ক্লক পালস ক্লক উইল বি রিসেট। আচ্ছা, ইনস্ট্রাকশন সাইকেলটা এবার নেক্সট দিন কিন্তু এইখান থেকেই আমাদের আবার এই ডায়াগ্রামটার ওপরেই এই পড়তে হবে, কারণ এই টাইমিং ডায়াগ্রামটা যদি ভালো করে না বোঝো তাহলে ইনস্ট্রাকশন সাইকেল বুঝতে পারবে না। কিছুই না, এটা ইনস্ট্রাকশন সাইকেল একদম ছোট ছোট কতগুলো নোটেশান আছে, যেমন এই যে এই নোটেশানগুলো দেখো T0, ঠিক আছে, তার মানে এখানে দেখবে আচ্ছা এখানে দেখো এটার একটা না, আমরা কি বললাম যে কোনো কন্ট্রোল সিগন্যাল যে জেনারেট হয় সেটা আমরা পি দিয়ে ডিনোট করেছিলাম না। একটা কন্ট্রোল ফাংশন রেসপন্সিবল, এই যে R1 রেজিস্টারের ভ্যালু R2 তে ট্রান্সফার হচ্ছে, কখন হবে না, যদি পি কন্ট্রোল সিগন্যালটা যদি ট্রু হয়, তাহলে পি একটা কি কন্ট্রোল ফাংশন, কিন্তু এটা অ্যাকচুয়ালি বুলিয়ান ফাংশন, ঠিক আছে, এটা তো একটা জাস্ট লেটার দিয়ে ডিনোট করছি, কিন্তু এই ফাংশনটার ভেতরেও একটা কিন্তু বুলিয়ান ফর্মুলা আছে, বোঝা গেল? এইটা আমি খানিকটা আলোচনা করেছিলাম। এই রেজিস্টার ট্রান্সফার এই অপারেশনটাকে আমরা ক্লক ডায়াগ্রাম দিয়ে দেখিয়েছি। এটাই হচ্ছে বেসিক টাইমিং ডায়াগ্রাম ফর দিস ডেটা ট্রান্সফার ফ্রম R1 টু R2, ঠিক আছে। তাহলে এবার চলে আসো এখানে, এই যে অপারেশনটা পারফর্ম হচ্ছে, এই যে D3 অপারেশনটা পারফর্ম হচ্ছে কোন ক্লক পালসে হচ্ছে না T4 এ হচ্ছে, কেন T4 এটা এনাবেল হচ্ছে। এখানে একটু কনফিউশন হতে পারে, তুমি বলবে D3 না D3 T4 এ তো তোমার ক্লিয়ার হচ্ছে, দেখো ক্লিয়ার সিগন্যালটা T4 হচ্ছে, কিন্তু এটা লাস্টে লেখা, মানে শুরু থেকে লাস্টে আমরা সিম্বলটা দিচ্ছি, ঠিক আছে। যেমন দেখো এইটা তো T0 ক্লক পালস, আমরা T0টা এখানে শুরুতে দিচ্ছি না, এইখানে T0 দিলে ভুল হয়ে যাবে, কারণ এই যে প্রথম ক্লক পালসের যে ডায়াগ্রামটা সেটা হচ্ছে এইটা, এই উঠে এই নেবে এই যে এই উঠে এই, অ্যাকচুয়ালি এইটা হচ্ছে ক্লক পালস, আমরা এই টাওয়ারগুলোকে ধরলে হবে না, বুঝতে পেরেছো? তার মানে এই জেড ভাবতে হবে, জেড, একটা ক্লক পালসকে জেড ভাববে, সেই জন্য ওরা ক্লক পালসের মানে সিম্বলটা ওরা লাস্টে দিচ্ছে, মানে এইখানে T0টা দিচ্ছে। যেমন ক্লিয়ার সিকোয়েন্স এই অপারেশনটা স্টার্ট হচ্ছে তোমার মানে T4 এ, তুমি দেখে ভাববে এই তো T3 তে স্টার্ট হচ্ছে, যে এখানে হাই হচ্ছে না, T4 এর যে পালস সেটা হচ্ছে এইটা, তার মানে T4 এ হচ্ছে, এই যে এই জেডটা ভাবো না, এই যে জেড সিম্বলটা, এটা হচ্ছে T4 এর পালস, মানে আফটার 3, এটা বুঝতে হবে আফটার T3 স্টার্ট হচ্ছে, ঠিক আছে, এটা মনে হচ্ছে অ্যাট T3, প্রথমে আমি অ্যাট বলে দিয়েছিলাম, অ্যাট না, আফটার T3। আচ্ছা এবার দেখো এই যে এখানে D3 অপারেশনটা এটা কখন হচ্ছে, আফটার মানে T2, ঠিক আছে, তার মানে T3, আফটার T2 মানে কি T3। এই যে D3
আউটপুট D3 from the operation decoder becomes active, মানে D3 is an operation and that is denoted by D3 from the operation decoder becomes active at the end of the timing signal T2. তার মানে দেখো end of the timing signal T2, when timing signal T4 becomes active, the output of the AND gate that implements the control function D3 T4 becomes active. This signal is applied to the CLR input of SC. মানে এখানে দেখো বলছে যে D3 অপারেশনটা T2 এর পরে স্টার্ট হচ্ছে এন্ড অফ দ্য T2, ঠিক আছে। এবার দেখো এন্ড অফ দ্য T2, তো তার মানে D3 সিগন্যালটা কতক্ষণ হাই আছে, দেখো হাই মানে কতক্ষণ অ্যাক্টিভ আছে, একদম লাস্ট অবধি আছে। তার মানে কন্ট্রোল সিগন্যালটা কি হবে, কন্ট্রোল ফাংশনটা কি হবে, D3 আর T3। তার মানে কি বেরোবে, মানে অ্যান্ড লজিকে এদেরকে নিতে হবে, D3 অ্যান্ড T3। তাহলে কন্ট্রোল ফাংশন P ইকুয়াল টু হবে তোমার D3 T3। এবার বইতে ওরা কিন্তু করেছে দেখো T4, করতেই পারে, কারণ D3 সিগন্যালটা দেখো T4 যখন ক্লক পালস তখনও কিন্তু হাই, তাই না। এবার দেখো D3 1, T3ও তো 1, D3 তো হাই রয়েছে তাই 1, আর T3 এই যে T3 সিগন্যালটা যখন হাই তখনও তো দেখো এই যে ভালো করে দেখো T3 এই যে এই টাওয়ারটা দেখো, তখন T3 টাওয়ার মানে কি রাইজিং এজ মানে 1, এটা 1, এবং এই সময়টা ভালো করে যদি দেখো D3 হাই রয়েছে তাহলে দুটোই 1, তাহলে 1 1 কি দেবে 1 দেবে, তাহলে দেখো D3 অপারেশনটা তাহলে কি হবে অ্যাক্টিভ, তার মানে D3 অপারেশনটা পারফর্ম হবে। কেন না, এই যে D3 আর T3 আউটপুটটা এই অ্যান্ড গেটের ভেতর থেকে যেটা দেয় সেটাই হচ্ছে তোমার কন্ট্রোল ফাংশন, এটা মনে রাখতে হবে। এটা হচ্ছে কন্ট্রোল ফাংশন পিটা জেনারেট হচ্ছে কি D3 অ্যান্ড T3 করে। এবার বইতে ওরা D3 অ্যান্ড T4 করেছে, করতেই পারে D3 অ্যান্ড T4 করতেই পারে। কেন করতে পারে, দেখো T4 দেখো এটা হচ্ছে রাইজিং এজ মানে এখানটা 1, এবং এই লেভেল অনুযায়ী তুমি নিচে নাও, নিচে নেবে দেখো তোমার D3 হাই আছে না লো আছে, দেখো হাই আছে তার মানে 1, তাহলে D3 আর T4 এই দুটোও তুমি যদি অ্যান্ড গেটে লাগাও তাহলে এটাও তোমার আউটপুট কি দেবে P1 দেবে। মানে কন্ট্রোল ফাংশন যতক্ষণ তোমাকে, মানে কন্ট্রোল ফাংশন মিনস কন্ট্রোল সিগন্যাল, যতক্ষণ এটা তোমাকে 1 দেবে, যতক্ষণ এটা ট্রু দেবে, ততক্ষণ পর্যন্ত D3 অপারেশন কি হবে উইল বি পারফর্মড। ওই জন্য বললাম আমি, যেই এখানে দেখো এখানে তুমি যদি নামিয়ে দাও ইচ্ছে করে, তার মানে T0-তে নেবে যাচ্ছে, তার মানে দেখো D3 এখন নেবে গেল মানে কি 0 হয়ে গেল, আর T0-তে নেবে যাচ্ছে, T0 যেই হাই হয়েছে তখন আবার রিসেট হয়ে গেছে, তাহলে এটা 1, তাহলে 1 আর 0 মানে কি 0 হবে অ্যান্ড গেটে, তার মানে তোমার কন্ট্রোল ফাংশন ভ্যালু 0 দেবে, দ্যাট মিনস D3 দেখো এখন লো লাইন হয়ে গেছে। তার মানে এই যে অপারেশনটা পারফর্ম হচ্ছে এটাকে কিভাবে পারফর্ম করাচ্ছে কন্ট্রোল ফাংশন, না ওই অপারেশনটার আর ক্লক সিগন্যালটা এই দুটোকে একটা অ্যান্ড গেটের সাথে অ্যাটাচ করা আছে, সেই সার্কিটটা আমাদের দেয় না যদিও, এই সার্কিটটা এটা দেয় না যদিও, কিন্তু এটা আমাদের একটু জাস্ট দেখে রাখতে হবে। ও না সরি, এটা দেয়, এটা সার্কিট না, এটা ইনস্ট্রাকশন সাইকেলের সার্কিট, ঠিক আছে। তাহলে নেক্সট ক্লাসে আমরা ইনস্ট্রাকশন সাইকেলটা পড়ব। আচ্ছা, এইখানে কিছু নোট আছে, ওই রেজিস্টার রেফারেন্স ইনস্ট্রাকশানগুলো এখানে আর একটু মানে ছোট করে আরও ভালো করে বুঝিয়ে দেওয়া আছে। এই অপারেশানগুলো এখানে মনে রাখতে হবে, কোনটা কি অপারেশানের কি নাম ইউজ হয়, এগুলো পরীক্ষার জন্য এই যে। আচ্ছা, ইনস্ট্রাকশন সাইকেলটা এটা নেক্সট দিন আমরা স্টার্ট করব। দেবজিৎ বুঝতে না পারলে তুমি আমাকে কিন্তু বলবে। আচ্ছা ঠিক আছে তাহলে।